And we're live. Hello and assalamu alaikum. May peace be upon you. আজকে আমাদের সেশন শুরু করতে যাচ্ছি day 4 CV writing এর উপর. So I'm going to wait for a few moments until people start joining in, and then we're going to start the session. I can see people are already showing up. Thank you so much. You can let me know who you are, who have joined. I'd love to read out your names. সবার নাম শুরুতে পড়বো, কিছুক্ষণ হাই হ্যালো বলে আমরা আমাদের সেশন শুরু করে দিব। হ্যালো কাউসার, গুড টু সি ইউ। হ্যালো আয়েশা, ওয়ালাইকুম আসসালাম জাওয়াদ, থ্যাংক ইউ ফর জয়েনিং ইন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেশন শুরু করে দিব। যারা যারা হাই বলতে চাচ্ছ, সালাম দিতে চাচ্ছ, লেট মি নো। আলহামদুলিল্লাহ, আই এম ডুইং ওয়েল। আজকে ভালোই দিন গেল। ওয়ালাইকুম আসসালাম। আজকে অন্যান্য দিনের মতোই, তবে রোজার মধ্যে অনেকেরই হয়তো আমার মতো অবস্থা যে আমরা প্রচুর রাত জাগছি এবং একদম সেহরি করে ঘুমানো হচ্ছে, চেষ্টা করলেও তারাই ঘুম হচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম বিজয়ী, হ্যালো শাওন, উই আর ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওকে, আমরা আমাদের ভার্সিটি গুলো জানিয়ে দিতে পারি, কে কোন ভার্সিটি থেকে দেখছি, আমরা কে কোন অর্গানাইজেশন থেকে দেখছি, আজকে ট্রেনিং এ জয়েন করলাম। উই ক্যান লেট that information out there. Hello, good to see you too. Hello Pritha, hello Jishan, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সাকিব, হ্যালো আয়াত, ওয়ালাইকুম আসসালাম। আরো বাকিরা যারা এখন জয়েন করছে সবাইকে সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম দিচ্ছি এবং শুরু করে দিচ্ছি আজকের সেশন। আজকে আমরা সিভি রাইটিং এর বিষয়ে জানবো। সিভি রাইটিং কিভাবে করতে হয়, কি করতে হয় সে বিষয়ে, এবং আমাদের সাথে আজকে একজন স্বনামধন্য গেস্ট আছেন যাকে আমরা ইনভাইট করব টাইম মতো। So I'm going to start the session very, very soon. Just give me a second. আমি স্লাইডটা অন করে নেই, একটু সময় নিচ্ছি। Just give me a few more seconds. একটু অন হতে সময় লাগছে। আইবিইউ জেইউ থেকে ভাস্কর জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম সুমি, থ্যাংক ইউ। Just give me a few more seconds and we're going to join in. Okay, so here we go. So আমরা পর্দায় দেখতে পাচ্ছি কোন জিনিসটা, পাসপোর্ট দিয়ে আমরা কি করি। পাসপোর্ট দিয়ে আমরা নতুন কোনো দেশে যখন যাই সেখানে এন্ট্রি দিতে হয়, এবং এক এক দেশের পাসপোর্টের এক এক রকম ভ্যালু আছে। পাসপোর্ট দিয়ে যখন আমরা নতুন কোনো দেশে যেতে চাই, ভিসার অ্যাপ্লিকেশন করতে হয়। ওই দেশ আমাদের পেপার প্রসেসিং করে বলে যে হ্যাঁ তুমি যাওয়ার মতো যোগ্যতা রাখো, আসো আমার দেশে, এবং তারপর আমরা যেতে পারি। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা যেই দেশে থাকি সেই দেশের পাসপোর্ট পাই, এবং এক এক দেশের পাসপোর্টের ভ্যালুটা এক এক রকম। এটা আমরা নিশ্চয়ই জানি। সো আমরা কেউ কি জানি যে বাংলাদেশ থেকে কয়টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়, কোন রকমের ভিসা অ্যাপ্রুভাল ছাড়া কয়টা দেশে আমরা বাংলাদেশ থেকে যেতে পারি? লেট মি নো, দেখি কারা বলতে পারে বাংলাদেশ থেকে কয়টা দেশে যাওয়া যায়। আমি উত্তরটা বলে দিচ্ছি, পরবর্তীতে পড়বো। আর যারা পরে জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে সালাম জানাচ্ছি, থ্যাংক ইউ। সো আমার সাউন্ড কি ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও, সাউন্ড এন্ড এভরিথিং ওকে কিনা। একজন একটু অডিওর ব্যাপারে বলছে, সো অডিওটা ওকে আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমি উত্তরটা জানিয়ে দিচ্ছি, 39 বাংলাদেশের পাসপোর্ট দিয়ে 39টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। বাট আমরা যদি আমেরিকান পাসপোর্টের কথা চিন্তা করি তাহলে কয়টা দেশে যেতে পারবো? ইউএস এর পাসপোর্ট দিয়ে আমরা 185টা দেশে যেতে পারি, 185। সো জাস্ট ইমাজিন যে একটা ভালো দেশের পাসপোর্ট থাকলে কত রকমের সুযোগ সুবিধা থাকে। ইন দিস ভেরি সেম ওয়ে, সো 2-7 যারা বলছে, 100 বলছে না, 39। সো দ্যাটস দ্য থিং যে ইউএসএ থেকে আমরা 125টা যেতে পারি। সো আমাদের সিভিটাও যদি পাওয়ারফুল হয়, আমাদের সিভিতে যদি আমরা সঠিক তথ্যগুলো ঠিক মতো লিখে দিতে পারি, ডেফিনেটলি উই হ্যাভ আ হায়ার চান্স অফ গোয়িং টু বেটার প্লেসেস, জাস্ট লাইক আ স্ট্রং পাসপোর্ট। তবে এখানে একটা বিষয় অবশ্যই আছে যে সিভি লেখার সময় শুধু যে খেয়াল রাখতে হবে তা না, একটা স্ট্রং সিভি তৈরি করার জন্য যে ব্যাকবোনটা লাগবে, যেই প্রিভিয়াস কাজগুলো করা লাগবে সেটাও করতে হবে। সো সেই বিষয়েও আজকে একটু আলোচনা হবে। সো ওয়েলকাম টু টুডেজ সেশন অন সিভি রাইটিং, এবং আজকের লার্নিং আউটকামস থাকবে আমাদের
সিভি রাইটিং এর ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাট্রাকটিভ সিভি লিখতে পারবো, এরর ফ্রি সিভি কিভাবে তৈরি করা যায়। আমাদের সাথে একজন এক্সপার্ট আজকে আসছেন। ইউ গাইস হ্যাভ প্রবাবলি সিন দ্য পোস্ট। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর হিউম্যান রিসোর্সের এজিএম, উনি কর্পোরেট ডিভিশনের এজিএম হিসেবে কাজ করছেন, রাজীব আমিন রানা ভাইয়া। সো তাকে আমরা ডাকবো যখন সময় হবে, উনি আমাদের সাথে জয়েন করবেন এবং হি উড লাভ টু অ্যান্সার ইয়োর কোয়েশ্চেনস। And if you have any questions for him, you can store, উনি যেহেতু you can store them এবং জমিয়ে রাখা যায়। আর আমরা আজকে মাঝে মাঝে ইনভাইটও করব তোমাদেরকে সামনে এসে কোয়েশ্চেন করার জন্য, যাতে করে আমরা একটা ক্লিয়ার অ্যান্সার দিতে পারি। আর লেটের বিষয়ে একজন মনে হয় বলছো, লেটের কিছু নিয়ে আমরা অ্যানাউন্স করেছিলাম, তারাবির কারণে আমরা 9:20-এ শুরু করছি। সো লেটস স্টার্ট দ্য সেশন। সো প্রথম প্রশ্ন, একটা এইচআর টিম আপনার সিভি দেখার জন্য কতটুকু সময় নিতে পারে? তোমার সিভি চেক করার জন্য একজন এইচআর কতটুকু সময় ইনভেস্ট করবেন? ক্যান ইউ লেট মি নো? কতটুকু সময় একটা সিভি চেক করার জন্য একজন এইচআর পারসন স্পেন্ড করেন? উই নো দ্যাট ওয়েন আ গুড কোম্পানি অ্যানাউন্সেস আ জব ওপেনিং, তখন কিন্তু কয়েকশো কয়েক হাজার এই সংখ্যার মাঝখানের অ্যামাউন্ট অফ সিভি আছে। সো প্রত্যেকটা সিভিকে হয়তো খুব বেশি সময় দেওয়া যায় না, হয়তো 3 দিনের মধ্যে 3000 সিভি প্রসেস করতে হবে। উত্তর পাচ্ছি 5 সেকেন্ড, 3 সেকেন্ড, কাছাকাছি 6 সেকেন্ড। glassdoor.com এর করা রিসার্চে দেখা গেছে শুধুমাত্র 6 সেকেন্ড সময় দেওয়া হয়, এবং এই 6 সেকেন্ডের মধ্যে এইচআর টিম বের করে ফেলেন যে এই মানুষটাকে কি আমরা ফার্দার স্টেপে নিব কিনা। সিভি চেক করা কিন্তু ওয়ান স্টেপ, এবং আমরা যারা সিভি চেক করি কোম্পানির হয়ে, আমরা প্রথমে একটা সিভি কে সাথে সাথে দেখে কিন্তু সিলেক্ট করে ফেলি না, আমরা আবার ক্যাটাগরাইজ করি যে এই সিভি গুলো বেস্ট সিভি, এগুলোকে আরেকটু টাইম নিয়ে দেখবো। তারপর একটা সেকেন্ড ক্যাটাগরি থাকে, তারপর একটা থার্ড ক্যাটাগরি থাকে। যদি ফার্স্ট ক্যাটাগরিতে কাউকে দেখা গেল যে অ্যাপ্লাই এর জন্য ডাকলাম, সে পরে ইন্টারভিউতে আসলো না, অথবা কোনো কারণে ওটা ওয়ার্কআউট করেনি, সে জব পেয়ে গেছে, কিংবা হয়তো পার্সন হিসেবে যে কোয়ালিটি গুলো চাচ্ছিলাম হয় না, তখন আমরা সেকেন্ড ক্যাটাগরির দিকে তাকাই, তারপর থার্ড ক্যাটাগরি। সো এই 6 সেকেন্ডের মধ্যে ইউ হ্যাভ টু উইন দ্য এক্সাম। সো হিয়ারস আ মিম ফর ইউর রেফারেন্স, যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের কত বড় সিভি লাগবে, কয়টা পেজ থাকা লাগবে তার। ক্যান ইউ ইমাজিন? আমরা 3 পেজ 4 পেজেরও লিখি, আমরা প্রায় পাই 3 পেজের রেজিউমে। কে পড়বে এই সিভিটা? কার এত সময় আছে? এবং সেখানে বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ থেকে শুরু করে এভরিথিং, এভরি লিটল ডিটেলস প্রোভাইড করা। উই আর নট লুকিং ফর অল অফ দ্যাট, উই আর জাস্ট ট্রাইং টু ফাইন্ড আউট if you are a good fit for our company. So if you are a good fit for our company, then you need to provide all those informations, যেটা দেখে আমরা বুঝতে পারবো। সো বাবার নাম বা মায়ের নাম এতটা ইম্পর্টেন্ট না, এবং কবে কোন জায়গাতে কোন সেমিনারে 3 ঘন্টা বসেছিলাম সেটা দেওয়ার সময়ও চিন্তা করতে হবে যে এটা কতটুকু ভ্যালু অ্যাড করছে আমার ওই কোম্পানিটার জন্য। এবং এখানে আরো স্পেসিফিক একটা বিষয় আছে, কোম্পানির জন্য কাস্টমাইজ করে সিভি দেয়া। সো আইডিয়াল যে লেংথটা একটা সিভির 1 পেজ, দ্যাটস দ্য বেস্ট আমি বলবো ফর ইয়োর সিচুয়েশন। ইয়াং প্রফেশনালদের জন্য, ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য 1 পেজে করতে পারলে ভালো। আমি এমন কিছু সিভি পেয়েছি যেখানে দেখা যায় যে ছেলেমেয়েরা অনেকগুলো ক্লাবে, বিভিন্ন ইবি মেম্বার, কিংবা তারা অনেক ধরনের প্রোগ্রামে গিয়ে অনেক ধরনের সার্টিফিকেশন অর্জন করে এসেছে, তাদের 1 পেজে আর হচ্ছে না, তারা হয়তো সেকেন্ড পেজে যায়। ইন দ্যাট কেস আই এম ফরগিভিং। ইন দ্যাট কেসে অনেক কোম্পানি এটাকে না করবে না বা রাগ হবে না। কিন্তু যদি জাস্ট এলোমেলো কথা, বা আমি দেখাবো এক্সাম্পল, যে অল্প কিছু কথা বলে যদি আমি সিভিটা দেখিয়ে দেই, তাহলে কিন্তু হচ্ছে না। আমি যদি অল্প কথাকে অনেক গ্যাপ দিয়ে দিয়ে তারপর সিভি তৈরি করে দিই, তাহলে সিভিটা ভালো লাগবে না। সো সিভির ফ্লো যদি কনফিউজিং থাকে, সিভিটা স্ট্রং না। সিভির ফরম্যাটিং যদি ভালো না হয়, তাহলে সেই সিভিটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। যদি খুব জেনেরিক ফরম্যাটের সিভি হয়, তাহলে ওই সিভিটাকে অন্যান্য আরো 10টা সিভির মতোই মনে হয়, এবং ওই ক্ষেত্রে আমরা খুব বেশি প্রেফারেন্স দিতে চাই না। ওই সিভি গুলোকে খুব ভালো যদি সিজিপিও থাকে, আমরা সেকেন্ড ক্যাটাগরিতে রাখি বেশিরভাগ সময়ে। যদি অনেক ভালো হয়, দেখা যাচ্ছে খুব ভালো এক্সপিরিয়েন্স, তো তখন আমরা মাঝে মাঝে কনসিডার করি। বাট আমি আমার লাস্ট এক্সপিরিয়েন্স গুলো থেকে বলতে পারি যে এমন হয়নি যে একটা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট বা সে অনেক কাজ করে এসেছে, তার সিজিপিএ ভালো এবং তার সিভিটা দেখতে খারাপ, এটা হয়ই নাই। এটা একেবারেই আমি এখন পর্যন্ত দেখিনি। সো if you have a generic CV, it gives an impression that you are not in tuned, you are still lacking certain information যেগুলো করা দরকার, যেগুলো রাখা দরকার। এবং অনেকের সিভিতে ওভার কনফিডেন্স থাকে।
সো এটা আরেকটা বিষয়, আমরা এখন একটা কুইজ আমি পপ আপ করাবো। সো লেটস সি এটা কারা কারা এটাতে উত্তর দেবে। খুবই কমন আজকের দিনের টপিক। সো আমি একটা কুইজ থ্রো করলাম অনলাইনে, এবং যারা যারা জয়েন করেছো থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা জয়েন করেছেন, আমরা আরেকটু পরে আমাদের গেস্টকে কল করব। আমাদের গেস্ট খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন, আমরা 5 minutes পরেই তাকে ইনভাইট করব। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর হিম, ইউ ক্যান রাইট ইট ডাউন, অথবা নিজে নিজে মাথায় একটু চিন্তা করে রাখতে পারেন বা চিন্তা করে রাখতে পারো। সো আবারও আমরা যাচ্ছি আমাদের সেশনে। তো আমরা এই বিষয়গুলো দেখলাম যে পুয়ার সিভি থেকে কিভাবে ভালো সিভিতে আনবো। এবার আমরা এডিটিং এর বিষয়গুলোতে আসি, যে ফার্স্টে সিভি তৈরি করার পরেই আমরা অনেকে পাঠিয়ে দেই। নো, ইটস নট রেডি ইয়েট। বানানোর সাথে সাথেই সিভিটা পাঠানোর প্রয়োজন নাই। এডিট দ্য সিভি অ্যান্ড দেন মেক সার্টেন অ্যাডজাস্টমেন্টস। সো থ্যাংক ইউ ফর জয়নিং ইন, থ্যাংক ইউ। সো উত্তর জানিয়েছে ফলস, অনেকেই বলছে উত্তরটা ফলস। আমি আমার টিমকে বলবো যে উত্তরটা আমরা রাইট উত্তরটা দেখিয়ে দেই। তো রাইট উত্তরটা হচ্ছে চলে আসবে যে সিজিপিএ ফার্স্ট জবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইসিএও অনেক গুরুত্ব বহন করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি স্যাম্পল অফ এ পুয়ার সিভি। কেন পুয়ার আমি এক্সপ্লেন করছি, দেখি কারা কারা উত্তর ঠিক করলো। হ্যাঁ, ফলস বলছে আয়াত, ফলস বলেছে প্রজ্ঞা সাহা, ফলস, রাইট, ইউ গাইজ অল নো ইট অলরেডি। সাকিব বলেছে ফলস, সামান্থা ফলস, জান্নাত বলেছে নো, রবিউল ইসলাম বলেছে নো, রাবেয়া বলেছে নো, তীর্থ থ্যাংক ইউ ফর কানেক্টিং পিপল। আমরা অনেকে জয়েন করে ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারি, জুনিয়রদের ট্যাগ করে দিতে পারি যাতে তারা জয়েন করে। সো আকাশ ইজ কারেক্ট যে ফার্স্ট জবের জন্য ইম্পর্টেন্ট। আমার একজন পরিচিত নর্থ সাউথের ফ্রেন্ড বলবো, আমরা ওই সময় ব্যাচমেট ছিলাম, তো তার সেদিনের একটা কথায় সে লিখছিল, সে এখন ভালো জব করে, বাংলা লিঙ্কে ম্যানেজার হিসেবে আছে। তো সে বলছিল যে আমার সিজিপিএটা খারাপ হওয়ার কারণে আমাকে 15-20 হাজার টাকার চাকরি নিয়ে অনেকদিন কাটাতে হয়েছে, অ্যান্ড দ্যাটস সামথিং দ্যাট হি ইজ ভেরি স্যাড অ্যাবাউট। যে আমার 3 বছর এরকম 15-20 হাজারের স্যালারি নিয়ে কাজ করা লাগলো, আজকে আমি ম্যানেজার, কিন্তু আমার ইনিশিয়ালি প্রচন্ড খাটাখাটি করা লাগলো। আর যাদের সিজিপিএটা একটু ভালো ছিল, 3.5 এর আশেপাশে ছিল, তারা আমার চাইতে কম হয়তো কোথাও গ্যাপ ছিল, স্টিল তারা এমটিও পজিশনে চান্স পেয়ে গেছে। সো ফার্স্ট জবটার ক্ষেত্রে সিভি খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট জবটার ক্ষেত্রে সিজিপিএ খুব ইম্পর্টেন্ট। এখন পুয়ার সিভি কেন বলছি আমরা, ইউসি অল্প ইনফরমেশন ক্যাটাগরাইজ করা নাই, এবং ফন্ট গুলো প্রফেশনাল না, ইটালিক্স করা, ফরম্যাটটা ঠিক নেই, কেমন যেন একটা সিভির মধ্যে অমনোযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সো আমরা আমাদের অফিসে একটা নাম দিয়েছিলাম, এখানে আমি আমাদের একজন এক্স কলিগকে দেখতে পাচ্ছি। সো তার দেওয়াই নাম যে আমরা ওটাকে বলছিলাম যে 40 টাকার সিভি, মানে নীল খেতে 40 টাকা দিলে এক ধরনের সিভি তৈরি করে দেওয়া হয়। তো সেই রকম একটা ফরম্যাটের সিভি অনেক আসতো, প্রচুর সিভি ওরকম। সো আমরা খুব বিরক্ত, কারণ কি এই সিভি গুলো দেখলে আমরা বুঝতে পারছি না যে কোনটা আগে, এবং লাইক কোথাও কোনো ফরম্যাটিং করা নাই, কোথায় আগে খেয়াল করবো। এই যে আমরা 6 সেকেন্ডস এর কথা বললাম, উই আর ট্রাইং টু মেক এ ডিসিশন যে আমাদের অফিসে কে জয়েন করবে, কোন মানুষটাকে নিয়ে আমরা নেক্সট অ্যামেজিং প্রজেক্ট গুলো কাজ করব। সো সেই ক্ষেত্রে আমরা যাকে পাচ্ছি তার একটা সিভি এরকম এলোমেলো ভাবে করা। সো আমরা এই 40 টাকা দিয়ে যে সিভি বানানো যায় সেটাই নাম দিলাম, লিমন আছে, লিমনের দেওয়া নাম 40 টাকার সিভি। সো উই ক্যান সি দ্য জোক, আমরা এই মিমটা কারা বুঝতে পারছি যে ফর্মার চাইল্ড কি, উই আর অ্যাডাল্ট, সো দ্যাট মিনস উই আর অল ফর্মার চাইল্ড। আমরা এক সময় সবাই শিশু ছিলাম, সো ইজ ইট আ ডেজিগনেশন? নো, বাট আমরা সিভিতে অনেক সময় এরকম আননেসেসারি ইনফরমেশন প্রোভাইড করে থাকি যেগুলো আসলে জানার কোনো দরকার নাই। আমি ক্লাস 4-এ আবৃত্তি করে পুরস্কার পেয়েছিলাম, ইজ ইট রিয়েলি রিলেভেন্ট? ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। ক্লাস 4-এ আবৃত্তি পুরস্কারে সেকেন্ড হওয়াটা ডিপেন্ড করে, মাঝে মাঝে এটা ডেসপারেশন দেখাতে পারে। কোন জবের জন্য অ্যাপ্লাই করছি সেখানে চিন্তা করতে হবে, অ্যাকাউন্টেন্টের জবে কি করছি, সো শেখার যদি আমি ওই বিষয়টাকে আনি, হচ্ছে না। আর এখানে আমরা একটা গুড সিভির এক্সাম্পল দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে গুড সিভিতে কত সুন্দরভাবে ইনফরমেশন গুলো থাকে। সো আমরা এগিয়ে যাব। এখন গুড সিভিতে যে সুবিধাটা সেটা হচ্ছে ইনফরমেশনটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মাল ফটো দেয়া। ছবিটা যদি আরো ভালো হয়, যদি ফেসিং হয়, একদম ইন্টারভিউয়ারের দিকে তাকিয়ে আছে।
সো সেরকম হলে আরো সুবিধা হয়, আরো সুন্দর হবে। এছাড়া এখানে কোন পজিশনে আছে, তারপর শুরুটা হয়েছে ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে। আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে রাখবো, যেহেতু আমরা ইয়াং প্রফেশনাল যারা তারা রাখতে পারছি, অনেকের পড়াশোনা দিয়েই শুরু হচ্ছে, সো তাদের হয়তো এডুকেশনটাকে আগে রাখতে হবে। এবং এটাও একটা বিষয়, রিসার্চ করে দেখা গেছে যে যারা এইচআর এক্সপার্ট আছেন, সিভি স্ক্রিনিং এর সময় দে স্টার্ট উইথ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে লোকটা কি কি কাজ করছে দেখি, কোথায় কাজ করেছে, কতদিনের জন্য কাজ করেছে, এটাই হচ্ছে তাদের বিষয়। ক্যান উই জুম ইট, ইকরার প্রশ্ন করেছে। ইয়েস, আমি একটু জুম করে দেখাই। সো আমরা এই পর্যন্ত জুম করতে পারছি। এমা ডকিন্স নামটা, এটা ফিকশনাল নাম। ক্যারিয়ার অবজেক্টিভ, পার্সোনাল স্কিলস। আরেকটা বিষয় বলে নেই যে পার্সোনাল স্কিলস যখন আমরা লিখি অনেক সময় এখানে লিভার দেই, যে আমি এটাতে এতটুকু, এটা 80%, এটা 70%, গ্রাফিক্যাল কিছু লিভার জমা দিই। সো এই লিভার গুলো দেওয়ার কারণে মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়, যে এটার আসলে কোনো অবজেক্টিভ ওয়ে নাই। হু ইজ গোয়িং টু ভেরিফাই দ্যাট দিস ইজ এক্স্যাক্টলি হোয়াটস ইউর কারেন্ট পজিশন ইজ, তাই না? সো কোনো এখানে অপশন নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে কোন প্রফেশনে অ্যাপ্লাই করছি সেটাও ইম্পর্টেন্ট। ছবি দেয়া লাগবে কিনা এটা এখন স্ট্যান্ডার্ড, তবে এই ধরনের গ্রাফিক্যাল বা এই ধরনের অ্যালাইনমেন্টটা আবার ফর্মাল যেসব চাকরি, যেমন লেকচারারের পোস্টে চাকরি করতে গেলে বা প্রফেসরের পোস্টে বা ইউনিভার্সিটি পড়াশোনার একাডেমিশিয়ানের লাইনে যদি করতে চাই বা ব্যাংকে যেতে চাই, তখন অনেক বেশি গ্রাফিক্সের দিকে ফোকাস করা লাগে না, তখন একটা ফরম্যাট থাকে। এই ফরম্যাটটা আমরা ওই ব্যাংকের এমপ্লয়ি কাউকে যদি চিনি তার থেকে কালেক্ট করে নিলে আরো ভালো হবে। এই কারণে ইউনিভার্সিটিতে সিনিয়রদের সাথে খাতির রাখাটা খুবই ইম্পর্টেন্ট, আমি সবাইকে বলছি। এবং যারা ইয়াং প্রফেশনাল তাদের জন্য নেটওয়ার্কিং করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো লো সিজিপিএ উইথ হাই এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নের উত্তর দেব। আমাদের সাথে আমাদের এক্সপার্ট রেডি আছেন, উনি চলে আসবেন। সো আমি একটু তার ব্যাপারে ইন্ট্রোডাকশন দিই। রাজীব আমিন রানা ভাইয়া আজকে আমাদের সাথে জয়েন করবেন। উনি এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্পোরেট ডিভিশনে উনি আছেন। উনি 16 বছর কাজ করেছেন আর্মিতে, উনি মেজর ছিলেন এবং পরবর্তীতে আর্মি থেকে লিভ করে উনি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেন ইন্টারন্যাশনাল রিলেশনসে ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। তারপর উনি স্কোয়ার গ্রুপে জয়েন করেন, সেখানে ঢাকা প্ল্যান্টে উনি ছিলেন, সেখান থেকে পরবর্তীতে প্রমোটেড হয়ে উনি বর্তমানে কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে। So I'm very, very pleased and very happy today to be able to invite Rajiv Bhaiya with us. He's going to be with us in a few moments. So, hello Rajiv Bhaiya. Hi. Assalamu alaikum. Walaikum assalam. I hope everybody is fine. So it's nice to be here. So am I audible? Yes, Bhaiya. We can perfectly hear you. Thank you so much. জি রাজীব ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আজকে সবাই খুব এক্সাইটেড, তারা সিভি রাইটিং এবং এই বিষয়ে তাদের প্রশ্নগুলো নিয়ে ওয়েট করছে। সো তারা কোয়েশ্চেন করলে আমরা নিব। আর তার আগে ভাইয়া আপনাকে মানে জিজ্ঞাসা করব যে এই যে আপনি এইচআর হিসেবে এতদিন কাজ করছেন, ইউ ক্যান শেয়ার সাম অফ ইউর এক্সপিরিয়েন্সেস রিগার্ডিং রিক্রুটমেন্ট অর সামথিং দ্যাট দ্য স্টুডেন্টস এন্ড দ্য ইয়াং প্রফেশনালস উইল ফাইন্ড বেনিফিশিয়াল। ওকে, সাধারণত সিভি লেখার ক্ষেত্রে যেটা হয় যে দুই ধরনের, একজন হচ্ছে যে খুব এক্সপেরিয়েন্সড পারসন, আর একজন হচ্ছে যারা ইয়াং প্রফেশনাল, ফ্রেশার, মোস্টলি ফ্রেশার অথবা 2-1 বছর এক্সপিরিয়েন্স থাকে, এদের সিভিগুলো আমরা সাধারণত পেয়ে থাকি। তো আমি আজকের যে পরিসর তাতে মনে হচ্ছে শুধুমাত্র আমাদের ইয়াং প্রফেশনাল যারা, তাদের সিভির ব্যাপারে আমরা কি পাই সাধারণত আমাদের পর্যবেক্ষণ থাকে সেগুলো আমি শেয়ার করছি। তো যেটা হয় যে ইয়াং প্রফেশনালদের প্রথম একটা বড় সমস্যা থাকে যে তাদের কোনো এক্সপেরিয়েন্সের যে পোর্শনটা থাকে এখানে খুব বেশি লেখার কিছু থাকে না। তো ওই জায়গাটা তারা একটু ইনিশিয়ালি খুব সাফার করে, এটা একটা প্রবলেম তাদের। তো আমি তাদেরকে বলবো যে তারা এটা কিভাবে ওভারকাম করতে পারে। আর হচ্ছে আরেকটা বড় সমস্যা তাদের যেটা হয় সেটা হচ্ছে যে তারা জিনিসটাকে প্রথম জব অথবা দ্বিতীয় জব বা থার্ড জব হিসাবে খুব বেশি সিরিয়াস হয়ে তারা অনেক বেশি জার্গন ব্যবহার করে, অনেক বেশি ক্লিশে ব্যবহার করে, যেগুলো হয়তো আসলে কোনো মিনিং বেয়ার করে না বা তার সাথে আসলে খুব বেশি রিলেভেন্ট থাকে না। বাট একজন এক্সপার্ট সিভি রিভিউয়ারের পক্ষ থেকে এই জিনিসগুলো সহজেই বোঝা যায়। হয়তো যে লিখছে ওই আমি বলবো যে তরুণ ছেলে বা মেয়েটি, সে কিন্তু তখন হয়তো ভাবছে যে না এরকম খুব রেজাল্ট ওরিয়েন্টেড, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কিছু,
ভেরি হার্ড ওয়ার্কিং, এই ধরনের প্যাশনেট। শব্দ, হ্যাঁ ভেরি জি। প্যাশনেট, হ্যাঁ এই ধরনের শব্দগুলো তারা খুব বেশি ব্যবহার করে। এটা খুব একটা প্রয়োজন নেই এই জায়গায়, শব্দগুলো আসলে খুব একটা কোনো কিছু বিয়ার করে না। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা হয় যে সিভিটা তৈরি হওয়ার পরে খুব মনোযোগ দিয়ে ভালো করে চেক না করার জন্য কিছু বানান ভুল রয়ে যায়। বানান ভুলটা আমি বলবো যে এটা কিন্তু একজন স্টুডেন্ট বা একজন একাডেমিশিয়ানের জন্য বড় ধরনের একটা চাঁদের কলঙ্কের মতো একটা কলঙ্ক, যেটা একজন সিভি রিভিউয়ারের শুরুতেই যখন দেখে যে স্টুডেন্টটা বানান ভুল করেছে, তার রেজাল্ট যতই ভালো হোক না কেন একটা খুব খারাপ ইমপ্রেশন তৈরি হয়, এবং সাধারণত সিভিটাকে মানে দ্যাট ইজ পুট অ্যাসাইড নর্মালি, যে না অনেকগুলো বানান ভুল। আর আরেকটা হচ্ছে যে যেটা হয় যে খুব বেশি ইন্টারনেটের যুগে এখন ইন্টারনেটে সার্চ করা হয় করে এমন একটা সিভি আজকাল আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি মাল্টিমিডিয়ার ব্যবহার হচ্ছে সিভিগুলো তৈরির ক্ষেত্রে, অনেক বেশি কালারফুল, অনেক বেশি গ্রাফিক্স ডিজাইন, যেটা আসলে আসলে কোনো প্রয়োজন নাই, সিভিটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলে। সিভিটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যতটা সিম্পল ফরম্যাটে, মানে প্রথম একটা প্রিন্সিপাল হচ্ছে কিপ ইট সিম্পল, দিস ইজ দি ফার্স্ট প্রিন্সিপাল, এবং এটা থ্রু আউট দি সিভি রাইটিং এর ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে এই সিম্পলিসিটিটাকে মেনটেন করতে হবে, দ্যাট ইজ দি মেইন থিং। তাহলে পরে আমি জাস্ট খুব মোটা থেকে কয়েকটা বলবো যে ভুলের কথা বলেছি আমাদের ছোট ভাই বোনেরা যখন সিভি সাবমিট করে। একটা ভুল হচ্ছে যে খুব বেশি এমফাসিস করতে যে খুব বেশি জার্গন ব্যবহার করে ফেলে, বা খুব বেশি ওই ধরনের ইরেলেভেন্ট শব্দ ব্যবহার করে ফেলে সে। আরেকটা হচ্ছে যে খুব বেশি কমপ্লিকেটেড সিভি ফরম্যাট ব্যবহার করে ফেলে। আরেকটা হচ্ছে যে তার এক্সপিরিয়েন্সের জায়গাটায় সে তেমন কিছু লেখার মতো না পাওয়ার কারণে অনেক সময় সে খুব সাফার করে। আসলে প্রত্যেকটা মানুষই যে লেখাপড়া করছে তারও কিন্তু এক্সপিরিয়েন্স আছে, সে লেখাপড়া করতে যেয়ে সে হয়তো একটা প্রজেক্টে কাজ করেছে, সে কিন্তু তার এক্সপিরিয়েন্সের ওই জায়গায় প্রজেক্টটাকে হাইলাইট করতে পারে। সে হয়তো কোনো একটা ভলান্টারি অর্গানাইজেশনের সাথে সংযুক্ত হয়ে কিছুদিন কাজ করেছে, সেটাকে কিন্তু সে তার এক্সপিরিয়েন্সে নিয়ে আসতে পারে। এছাড়াও সে যদি তার ওই ধরনের কোনো ফর্মাল হয়তো তার কোনো ডিপ্লয়মেন্ট হয় নাই, বাট তার সোশ্যাল ওয়ার্ক করার ক্ষেত্রে ইনফর্মালিও তারা হয়তো কিছু কাজ করেছে আমাদের দেশের বিভিন্ন পরিস্থিতিতে, বা তার কলেজ বা ভার্সিটি লাইফের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করেছে, সেটাকেও কিন্তু সে এক দুই লাইনে খুব সিম্পল ভাবে সে সেটা দিতে পারে। বাট একটা জিনিস আমি তাদের মনোযোগ আকর্ষণ করছি এই জন্যই যে এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা যদি সিভিতে থাকে, ইন্টারভিউয়ার কিন্তু এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করবে যে এই ব্যাপারে আপনি যে আপনার ভূমিকা লিখেছেন, আপনার আসলে রোলটা কি ছিল, এটা একটা কমন কোশ্চেন। তো এই কোশ্চেনটাই যেটা হয় যে কেউ যদি জাস্ট দেওয়ার জন্য দিয়ে থাকে, হয়তো অতটা তার রোল বা ভূমিকা ছিল না, তাহলে পরে কিন্তু সে ফলো আপ কোশ্চেনসগুলোতে সে সুন্দর করে নিজেকে তুলে ধরতে পারে না, এটা তখন তার দুর্বলতাটা মানে নেগেটিভ হয়ে যায়। তো আমি বলবো যে সেটা অবশ্যই সেইভাবেই সেটা দেবে যে কাজটা সে আসলে করেছে, তাহলে পরে সে তখন তাকে কোশ্চেন জিজ্ঞেস করলে পরে তার কিন্তু বলার অনেক কিছু থাকবে এবং সে ইন্টারভিউকে ইমপ্রেস করতে পারবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে জেনে গেলাম রাজীব ভাইয়ের কথা থেকে। এবং আমাদের সাথে ভাইয়া একজন আমাদের পার্টিসিপেন্টই, সে এখন তার একটা কোয়েশ্চেন করবে। সো তার নাম কাউসার। আমি কাউসারকে এখন ইনভাইট করছি। কাউসার ক্যান ডিরেক্টলি আস্ক রাজীব ভাইয়া a question that he has. So hello কাউসার। হ্যালো ভাইয়া, রাজীব ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাউসার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি কাউসার বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমি বর্তমানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ করছি জিরা ইউনিভার্সিটিতে। তো আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে আমরা সিভিতে আমরা জানি যে প্রথম জবের জন্য সিজিপিএ একটা বড় বিষয়, এবং আমরা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে একটু ভালোভাবে এঙ্গেজ থাকি, দেখা যাচ্ছে সিজিপিএটা একটু লোয়ার হয়ে যায় আমাদের, লাইক হচ্ছে 3.5 অথবা 3.34 এরকম। আমার যেটা সিজিপিএটা হচ্ছে 3.35 বিবিএ তে। বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি দুইটা অর্গানাইজেশনের সাথে থাকার কারণে আমার হচ্ছে ওগুলা টপ পজিশনে গিয়ে ওগুলো মেনটেন করে একাডেমিটা মেনটেন করতে একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে সিজিপিএ যেহেতু একটু লোয়ার, এটা সিভিতে আমরা কিভাবে মেকআপ করতে পারি, মানে অন্য জিনিসগুলো দিয়ে, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো দিয়ে?
আচ্ছা, এখানে আমি আপনাকে জাস্ট Thank you, 2-3টা খুব কাউসার। ভালো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো। অনেক ধন্যবাদ আপনার কোশ্চেনটা করার জন্য। আই হোপ এই কোশ্চেন থেকে অনেকেই উপকৃত হবে উত্তরটা শুনে, কারণ এটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম। যারা হয়তো ভার্সিটি লাইফে হয়তো আশানুরূপ সিজিপি অর্জন করতে পারেনি, আমি আপনাদেরকে এটা বলতে পারি যে আমার কমার্শিয়াল এক্সপিরিয়েন্স অলমোস্ট 7.5 বছর এক্সপিরিয়েন্সে আমি অনেক সিভি সর্টিং করেছি, এবং ব্যক্তিগতভাবে আমি অনেক অনেক ইন্টারভিউতে আমি নিজে থেকেছি। এবং যেহেতু আমি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের হেড হিসেবে ছিলাম, তো আমাদের ধরেন পার মান্থ আমরা মোর দ্যান 50 to 60 পিপলের আমরা ইন্টারভিউ করেছি পার মান্থ। সো আপনি এট দি এন্ড অফ দ্য ইয়ার ইউ ক্যান ইমাজিন যে আমরা হোয়াট নাম্বার অফ পিপল উই হ্যাভ ইন্টারভিউড। আর সেটার সাথে যদি আপনি চিন্তা করেন যে কি পরিমাণ সিভি আমরা পেয়েছি এবং সেই ধরনের সিভিগুলো যখন দেখেছি, তো প্রথমে আপনাকে একটা আমি অ্যাসিউর করতে চাই যে সিভি সর্টিং এর ক্ষেত্রে আমরা সিজিপিএ কে খুব বেশি গুরুত্ব দিই না। আমরা দেখি যে আমরা যে কাজের জন্য আমরা জব সার্কুলার দিয়েছি, জব স্পেসিফিকেশন দিয়েছি, তার সাথে সেই ম্যাচিংটা আছে কিনা। জব স্পেসিফিকেশনে আপনি দেখবেন যে আমরা ওইখানে বলি যে তাকে হয়তো একজন ফার্মাসিস্ট আমাদের নিয়োগ দিতে হবে, তাহলে আমরা বলি একজন বি ফার্ম লাগবে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে। আমরা কখনো ওই জায়গায় নির্ধারণ করে দেই না যে তার সিজিপিএ 3.5 প্লাস হতে হবে। সো যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, এই জব স্পেসিফিকেশন অনুযায়ী সার্কুলার দেওয়ার পরে যে সিভিগুলো আমরা পাই, সেই সিভিগুলো সর্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে সিভি যে লিখেছে সে কতটা রিলেভেন্ট, তার লেখাগুলো, সিভির তথ্যপত্রগুলো আমাদের জব সার্কুলার বা জব স্পেসিফিকেশনের সাথে। সেই রিলেভেন্সের উপর বেস করেই কিন্তু আমরা প্রাথমিক সিভি একটা বাছাই করি। বাছাই করার পরে আমরা হচ্ছে যদি ফ্রেশার হয় তাহলে তাদেরকে যতজনই হোক একটা প্রাইমারি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নিয়ে আসি। ফ্রেশার হলে তাদেরকে একটা ছোট্ট রিটেন এক্সামের জন্য, বিকজ ওই জায়গা দিয়ে আমরা কিছু তাদের আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপটিটিউড, তাদের একাডেমিক নলেজের উপরে একটা প্রাইমারি মেজারমেন্ট করে ফেলি। তো এখানে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে অনেক ভালো সিজিপিএ পাওয়া ছেলেমেয়েরা সেইখানে ভালো করতে পারে নাই। ইভেন এমন অনেক হয়েছে যে খুব হাই সিজিপিএ পেয়েছে, বাট ইন্টারভিউ বোর্ডে যখন ক্যান্ডিডেটটা বসেছে তখন কিন্তু আমরা শুধু একজন ক্যান্ডিডেটকে তার খুব বেশি সিজিপিএ এই জন্য হায়ার করতে চাই না। আমরা দেখতে চাই যে সে তার জ্ঞানটাকে, তার প্র্যাকটিক্যাল তার জ্ঞানটাকে সে কতটা সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারছে, তার বুঝার ক্ষমতাটা কতটুকু, আমরা যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনটা সে বুঝে নিয়ে সে কিভাবে উত্তর দিচ্ছে। অনেক সময় হয় যে সে হয়তো কোশ্চেনটার উত্তরটা জানে না, বাট না জানাটাকে সে কিভাবে উপস্থাপন করছে বা তার রেজিলিয়েন্সটা কেমন। অনেক সময় আছে যে আমরা ইচ্ছা করেই হয়তো তাকে একটা শক্ত প্রশ্ন করছি, তাকে একটু ঠেলে দেওয়ার জন্য, যে দেখতে যাচ্ছি যে এই প্রশ্নটা পাওয়ার পরে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই হয়তো একটু নার্ভাস হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু যদি এমন হয় যাদেরকে আমরা ম্যানেজমেন্ট হিসেবে হায়ার করছি, তাদেরকে কিন্তু আমরা সেই দিন চিন্তা করি যে এই ছেলেটাকে এক সময় একটা গ্রুপ অফ পিপলকে লিডারশিপ দিতে হবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তার মধ্যে কিন্তু সেই রেজিলিয়েন্সটা আমরা দেখতে চাই যে একজন লিডার বা একজন পারফর্মার যখন সে তার পিপলকে নিয়ে কাজ করবে, তখন যেন সেই ধরনের তার মধ্যে রেজিলিয়েন্সটা থাকে, তার মধ্যে সেই রবাস্টনেসটা থাকে। তো এর ফলে আপনি নিশ্চিত হতে পারেন যে সিজিপিএটা আসলে খুব বেশি বড় ফ্যাক্টর না। রাদার আমি আরেকটা জিনিস আপনাকে জায়গায় ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে অনেকের হয়তো ইয়ার গ্যাপ থাকে, তারা হয়তো কোনো কারণে সেই বছরে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারেনি। তো অনেকের হয়তো খুব পুয়ার সিজিপিএ থাকে, খারাপ সিজিপিএ থাকে। তো আমরা অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করি তাকে যে আপনার ইয়ার গ্যাপটা কেন হয়েছে, বা আপনি কেন এত সিজিপিএটা কেন খারাপ হলো। তো সে যদি খুব কনভিন্সিংলি উত্তর দিতে পারে যে হ্যাঁ আমি ঠিক এই সময়টায় আমার লাইফে আমার মা এরকম একটা অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছে, বা আমার একটা ফ্যামিলি সেটব্যাক ছিল, আই প্রায়োরিটাইজ দ্যাট ইন মাই লাইফ, তখন কিন্তু আমরা তার হিউম্যান কনসার্নটাকে ওইখানে দেখতে পাই, যে যেটা তার জন্য একটা পজিটিভ পয়েন্ট হিসেবে কাজ করে, যে হি হ্যাজ স্যাক্রিফাইসড হিজ পার্সোনাল, আমি বলবো যে তার পার্সোনাল প্রায়োরিটি, instead of he has to take care of his family, or he has to put the priority to other self. So that is what is the most important for a person. আমরা আসলে হায়ার করতে চাই একজন গুড হিউম্যান বিং, আসলে খুব বেশি বুকিশ নলেজওয়ালা
যে ওটাই থাকতে হবে, মানে বাট হিউম্যান কোয়ালিটিস গুলাকে দেখা হবে না সেটা না, দুটোকে ব্লেন্ড করে আমরা দেখি। কমিউনিকেশন, এমপ্যাথি, কমিউনিকেশন, এমপ্যাথি, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করছি। রাজীব Sure, ভাইয়া, sure, আমাদের আরেকজন প্রশ্ন করতে চলে এসেছে, আমাদের পার্টিসিপেন্ট মাসরুর। মাসরুরকে ইনভাইট হ্যালো ভাইয়া। করছি। হ্যালো কেমন আছেন? হ্যালো, ইয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো। সাউন্ড ঠিক আছে? সাউন্ড আশা করি হ্যাঁ, হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি মাসুর আহমেদ ভূঁইয়া, আমি কারেন্টলি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার থেকে, এবং আমি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের হচ্ছে যে জেনারেল সেক্রেটারি হিসেবে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছি। ওকে, ভাই আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের সাথে যুক্ত, বিভিন্ন অর্গানাইজেশন আমরা করছি। আমরা যখন হচ্ছে যে সিভিটা লিখবো তখন হচ্ছে যে এই অর্গানাইজেশন গুলো আমরা কিভাবে প্রেজেন্ট করবো, বা আমরা যে সব কয়টা অর্গানাইজেশন করতেছি সব কয়টাই কি আমরা ওখানে উল্লেখ করবো, নাকি কোনটার উপরে বেশি ফোকাস করবো, বা জব ওয়াইজ বা জব ভ্যারি করে কোনটা আমাদের হচ্ছে যে প্রায়োরিটি দিতে হবে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো? ওকে, বিশেষ করে ধরেন থ্যাংক ইউ সো মাচ ফর দি কোয়েশ্চেন। বিশেষ করে ধরেন আপনি যখন একজন ইয়াং প্রফেশনাল নতুন জবের ক্ষেত্রে যখন আপনি লিখছেন, তখন কিন্তু আপনার আসলে জব এক্সপিরিয়েন্স লেখার মতো জায়গাটা তেমন কিছু নাই। তার মানে ওইখানে আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোকে তুলে নিয়ে আসবেন। তো এটা লেখার ক্ষেত্রে এই জায়গায় আসলে সেই ক্ষেত্রে রিলেভেন্ট আর ইররিলেভেন্ট এটা কোনো তেমন কিছু ম্যাটার করে না। আপনি ধরেন যদি 5টা অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটাতে আপনার ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি, কোন জায়গাতে আপনার পার্সোনাল অ্যাচিভমেন্টটা এবং পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা বেশি, এবং কোন অর্গানাইজেশনসগুলোর সাথে যুক্ত থেকে আপনার লার্নিংটা বেশি হয়েছে, যে লার্নিংটা আপনি হয়তো জব এনভায়রনমেন্টে এসে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন, হোক সেটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে, হোক সেটা একটা কন্ডিউসিভ জব এনভায়রনমেন্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে, হোক সেটা একটা টিম ওয়ার্কিং বা টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে, আপনাকে হয়তো আপনি কোনো না কোনোভাবে সেই কাজগুলোকে কন্ট্রিবিউট করতে পারবেন। বিকজ সাংগঠনিকভাবে যখন আপনি কাজ করেছেন তখন আপনাকে অবশ্যই একজন সদস্য হিসাবে বা একজন নেতা হিসাবে সেখানে আপনাকে ভূমিকা পালন করতে হয়েছে। এখানে অ্যাড করতে পারি রাজীব ভাই, সেটা হচ্ছে যে আমরা এটাও অনেক সময় বলি যে একটা সিভি কে প্রত্যেকটা অর্গানাইজেশনে একইভাবে পাঠানোর বদলে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি পোস্টার জন্য অ্যাপ্লাই করছি, যে কাইন্ড অফ টাস্কগুলো আমাকে করতে হবে, আমি ওই ক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্সটাকে আগে দেখাবো, ওই ক্লাবের নামটা আগে লিখবো, ওটাকে একটু বেশি ফোকাসে রাখবো, কারণ এটা আমার কারণ অ্যাজ অ্যান এইচআর দি এইচআর টিম ইজ লুকিং ফর দ্য পারফেক্ট ফিট, যে এই কাজটা অভিজ্ঞতা আগেও নিয়ে এসেছে এবং এখানে এসে তাকে আমার অনেক সময় স্পেন্ড করা লাগবে না, সে অলরেডি মোটামুটি গ্রুমড, তাকে আমি জাস্ট কিছু ইনস্ট্রাকশন দিলে সে সেকেন্ড ডে বা থার্ড ডে থেকেই বেশ একটা রেগুলার এমপ্লয়ের মতো কাজটা করে ফেলতে পারবে। সো এই কারণে যদি ওই ম্যাচটা বুঝে যায় যে হ্যাঁ আমার এই জবটার জন্য এরকম কাউকেই লাগছে, সো এভাবে আমরা কাস্টমাইজ করে লিখতে পারি এবং সিভিটা একটু স্পেসিফিক ডিজাইন করে নিতে পারলাম, যে এক এক কোম্পানির জন্য একটু এক এক ভাবে আমি সাজিয়ে নিচ্ছি। ঠিক বলেছে, এটা অবশ্যই আপনি যখন আপনার 5টা সংগঠনের ব্যাপারে প্রথম মেনশন করবেন, প্রথমে আপনি অন্যান্য জিনিসগুলোর পাশাপাশি আপনাকে মাথায় কিন্তু এটা রাখতে হবে যে আমি যে জবটার জন্য অ্যাপ্লাই করছি তার সাথে আমার আসলে কোনটা মোর রিলেভেন্ট, সেইটাকে যেটা মোর কাস্টম ফিট হবে সেইটাকেই আপনি কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে লিখবেন। আর যদি এমন কিছু সংগঠনের সাথে আপনার যুক্ত থাকে যেটাতে হয়তো খুব বেশি রিলেভেন্ট না বা একেবারে রিলেভেন্ট না সেটা, এবং আপনি অনেকগুলো সংগঠনের সাথে, তাহলে সেই সমস্ত যেগুলোতে সিগনিফিকেন্স কম আছে সেগুলোকে আপনি না বাড়ানোই ভালো, এতে আপনার আননেসেসারি ক্লাটার তৈরি হবে। ওই জাজমেন্টটা আপনি আপনার লেভেলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। ডেফিনেটলি ভাই, একটা সুন্দর প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নটা নিচ্ছি, একটু এটা হাইলাইট করি। আর বাকি যারা আমরা শুনছি তোমাদেরও কিন্তু সুযোগ আছে, আপনারাও যারা ইয়াং প্রফেশনাল আছেন তাদের জন্য সুযোগ, তোমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য সুযোগ আছে। ইউ ক্যান সে যে আমি আসতে চাই বা আমি কিছু বলতে চাই, আমাদের টিম আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিবে এন্ড দেন ইউ ক্যান জয়েন। সো আমি এই প্রশ্নটা নিচ্ছি, এটা না, আরেকটা কোয়েশ্চেন ছিল মাইন্ড গেম নিয়ে, একটা কোয়েশ্চেন করেছে একজন যে ইন্টারভিউর সময় বিভিন্ন মাইন্ড গেম হয়। সো আমরা জানি রাজীব ভাইয়া কিন্তু উনি যখন বাংলাদেশ আর্মিতে ছিলেন উনি এরকম কিছু ট্রেনিংও করেছেন, ইন্টারোগেশন রিলেটেড ট্রেনিং করেছেন। সো ভাইয়া ওখান থেকে যদি কিছু বলতে পারেন, যে ভাই আমাদেরকে জানাতে পারেন যে আইএসএসবি তে যেমন হয় বা কিভাবে ওরা একটু এই মাইন্ড গেমটার জন্য প্রিপারেশন নিতে পারে। ওকে, মাইন্ড গেম বলতে আসলে এই জায়গায় একটা জিনিস সবচেয়ে বেশি সবাই দেখতে চায়, বিশেষ করে স্কিল ইন্টারভিউ যারা, সেটা হচ্ছে যে আমার সামনে যে ক্যান্ডিডেটটা এসছে সে কতটা রেজিলিয়েন্ট। বিকজ আমরা আজকের এই
বিশ্বে যদি কাজ করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক বেশি রেজিলিয়েন্ট হতে হয়। অল্পতেই আমার অনেক বেশি টাফ আমাদের কিন্তু জব এনভায়রনমেন্ট, অনেক বেশি চ্যালেঞ্জ, অনেক বেশি মাল্টিটাস্কিং চলে আসে, অনেক জব ডিনামিক্সটা অনেক হাই, এক্সপেকটেশনটা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি, অনেকগুলো দিককে একসাথে সামাল দিতে হয়। সো একজন ক্যান্ডিডেট যদি কাজের লোডে কখনো সে খুব বেশি স্ট্রেসড হয়ে যায় তাহলে কিন্তু সে ভালো ক্যান্ডিডেট, ভালো পারফর্মার হলেও বা ভালো তার মেধা থাকলেও সে কিন্তু সুন্দর করে পারফর্ম করতে পারবে না। সে সবসময়ই একটা জব ডিস্যাটিসফ্যাকশনে সাফার করবে। এবং সো এই জন্যে আমরা অনেক সময় এটাকে মাইন্ড গেম বলতে পারেন, বাট আমরা ইচ্ছা করেই ক্যান্ডিডেটকে যখন দেখি যে একটা ক্যান্ডিডেট খুব ভালো করছে এবং খুবই প্রসপেক্টিভ ক্যান্ডিডেট এবং হাই পটেনশিয়াল এবং আমরা তাকে পছন্দ করছি, তখনই কিন্তু শুধুমাত্র তার সাথে আমরা একটু আউট অফ দি ওয়েতে যে তাকে কিছু কোশ্চেন করি, যে কোশ্চেনটা হয়তো তার জন্য সারপ্রাইজ থাকে, বা তাকে হয়তো আমরা কিছু সাইকোলজিক্যাল, তাকে একটা হোয়াইট পেপারে কিছু সাইকোলজিক্যাল টেস্ট হয়তো আমরা ইনস্ট্যান্ট কিছু ইন্টারেক্টিভ টেস্ট নেই। যেমন ওয়ান অফ দ্য টেস্ট হচ্ছে যে এটা যেহেতু ভাইয়া এটা মেনশন করলো, তা আমি ইউনাইটেড কিংডমে ওদের স্পেশাল সিক্রেট সার্ভিসেসের সাথে আই হ্যাড 2 কোর্স। তো ওদের একটা ইন্টারেস্টিং ওই জায়গায় সাইকোলজিক্যাল টেস্ট ছিল যে ওর বলতো যে তুমি তোমার পাস্ট, প্রেজেন্স অ্যান্ড ফিউচারকে চিন্তা করে তুমি একটা সাদা পেপারের মধ্যে 3টা বৃত্ত আঁকো, দ্যাট ইজ দি টেস্ট। তো নর্মালি আপনি বুঝেন যে একটা ইয়াং ছেলে, তাকে একটা সার্টেন টাইমে আমি তাকে হঠাৎ করে বললাম যে আপনি 3টা বৃত্ত আঁকেন এটার মধ্যে, তখন ন্যাচারালি সে কিন্তু একটু ঘাবড়িয়ে যায় যে কি আঁকবে। তো এটা সাইকোলজিক্যাল টেস্ট, এর কিছু এক্সপ্লেনেশন আছে। তো এরকম কিছু আমরা টেস্ট করি কখন ওই ক্যান্ডিডেট, এবং এটা আসলে কোনো ভুল শুদ্ধ উত্তর বা এরকম কিছু না। আমরা দেখতে চাই যে তাকে যে আমরা এই পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছি, বা তাকে যে আমরা হঠাৎ করে একটা টাফ কোশ্চেন করার পরে হয়তো সে ওটার উত্তর দিতে পারছে না, তখন তাকে আমরা একটু প্রেশার মাউন্ট করি, মাইন্ড গেম যেটা, যে হাউ কুড ইউ আর নট রিয়েলি রেডি টু অ্যান্সার দিস ওয়ান, অথবা তাকে হয়তো এরকম ভাবে মানে উই সেট আপ এ সিচুয়েশন। তো তখন আমরা দেখতে চাই যে সে কি কাম ব্যাক করতে পারে কিনা। অনেক সময় আমরা দেখি যে হয়তো ওই প্রেশারে সে কিছুটা ব্রেকডাউন হলেও অনেক ক্যান্ডিডেট আছে যারা ঠিক তারপর মুহূর্তেই কিন্তু সুন্দর করে কাম ব্যাক করে। এবং এমনই কিছু ক্যান্ডিডেট আমরা পাই এবং উই লাভ টু হায়ার, যে তারা কিন্তু ওই ধরনের সিচুয়েশনে দে নেভার লুজ দেয়ার নার্ভ, ওরা খুব সুন্দর করেই কিন্তু এই সিচুয়েশনসটাকে ডিল করে, এবং এরা আসলে খুব বেশি ন্যাচারাল পারফর্মার হয়। এবং এদের দিয়ে ধরেন যখন আপনি একটা গ্রুপ অফ পিপুলের সাথে তাদেরকে কাজ করতে পাঠানো হয়, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট মিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট দিয়ে যখন একটা দায়িত্ব দেওয়া হয়, তখন অনেক বেশি দায়িত্ব এবং কনফিডেন্স নিয়ে তারা সেই কাজগুলো করতে পারে। তো চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করতে পারে, আর আমাদের এই জিনিসটা খুব বেশি দরকার হয়। সো রেজিলিয়েন্স ইজ দ্য স্ট্রং ওয়ার্ড এখানে। সো ঘাবড়ানো যাবে না, সোজা কথা। এটা হচ্ছে আপনাদের আমার ভয় পেয়ে গেলে হবে না। হ্যাঁ, ভয় পেয়ে গেলে হবে না। ডার না মানা। হ্যাঁ, অনেক সময় আপনার মনে হতে পারে যে আমাকে মনে হয় পছন্দ করে না, এই জন্য দে হ্যাভ পুশড মি সো হার্ড। বেসিক্যালি তারা আপনাকে পছন্দ করেছে বলেই তারা আরেকটু দেখে নিতে চাচ্ছে যে আপনার মধ্যে আরো বেশি এক্সপেকটেশন তাদের গ্রো করেছে, যে ডু ইউ হ্যাভ মোর অর নট। সো এই জন্যই তারা আপনাকে পুশ করছে। অর্থাৎ আপনার যদি কখনো ইন্টারভিউ বোর্ডে ইফ ইউ আর পুশড হার্ড, তাহলে বুঝবেন যে ইউ আর মোস্ট লাইকলি টু বি সিলেক্টেড। আমি রমজানের আগে ভাইয়া একটা পুরনো সিনেমা দেখছিলাম, যেহেতু করোনার সিচুয়েশন আই ওয়ান্টেড টু বি লাইট। তো মুন্না ভাই এমবিবিএস সিনেমাটা দেখলাম সঞ্জয় দত্তের, খুবই ফানি একটা মুভি। সেখানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে একটা ড্যাম কেয়ার ভাব, ওটা আমরা অ্যাপ্রিশিয়েট করি চাকরির ক্ষেত্রে, যে অনেকটা কনফিডেন্ট থাকবে ভিতর থেকে, একটা স্ট্রং পার্সোনালিটি নিয়ে সে নিজেকে প্রেজেন্ট করবে। এই প্রশ্নটা নিচ্ছি ভাইয়া, আমরা যেটা দেখতে পাচ্ছি রাজীব ভাইয়া, যে অনলাইন সার্টিফিকেট বা এই যে মুক সার্টিফিকেট, যেটা ম্যাসিভলি ওপেন অনলাইন কোর্স, সো এই সার্টিফিকেট গুলোকে এইচআর, বাংলাদেশের যে এইচআর টিম, তারা কতটুকু ভ্যালুয়েশন দেয়, বা এখন অনেককেই আমরা দেখি যে এটা অনলাইনে তারা কোর্স গুলো করছে, সো এটার ভ্যালুটা সম্পর্কে জানতে চাচ্ছে একজন। এটা খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার। যদি অনলাইন সার্টিফিকেট গুলো খুব ক্রেডিবল অর্গানাইজেশনস থেকে হয়, যেমন আপনি হয়তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আইএলও থেকে একটা অনলাইন সার্টিফিকেশন কোর্স করেছেন, হ্যাঁ, দ্যাট উইল হ্যাভ ডেফিনেটলি ক্যারি আ লটস অফ ওয়েটেজ ফর দ্যাট। আর বিকজ যখনই আপনি অনলাইন সার্টিফিকেটগুলো সাবমিট করেন আপনার সিভিতে, তখন যদি আপনার সিভিটা শর্টলিস্টেড হয়, তাহলে এইচআর আবার একটু সেই সমস্ত অর্গানাইজেশনগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে নেয়। এটা খুবই স্বাভাবিক, ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে নেয়। যদি দেখা যায় যে সেই অর্গানাইজেশনগুলো খুবই ক্রেডিবল অর্গানাইজেশন, তাহলে পরে আপনার সার্টিফিকেটের খুবই মূল্য থাকে এবং সেটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়।
আর যদি এরকম হয়, এখন তো অনলাইনের সময়ে অনেক অনেক বেশি অর্গানাইজেশন আছে যারা হয়তো এখনো সেরকম তাদের ক্রেডিবিলিটিটা অর্জন করতে পারে নাই, হয়তো তারা হয়তো একসময় করবে। এরকম অর্গানাইজেশন থেকে হলে সেটাকেও যদি খুব জবের সাথে রিলেভেন্ট হয় আপনার এটা, তাহলে সেটাকে কগনিজেন্সে নেওয়া হয় এবং একটা পর্যায়ে হলেও আপনাকে ইন্টারভিউতে সেই ব্যাপারে কোশ্চেন করা হবে। এবং যদি বোঝা যায় যে অর্গানাইজেশনের ক্রেডিবিলিটি যাই হোক না কেন, আপনার লার্নিংটা অনেক বেশি ভালো হয়েছে সেখান থেকে, তাহলে পরে কিন্তু সেটাকে অনেক বেশি মূল্য দেওয়া হবে, সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। যে কোনো ধরনের ট্রেনিং অনলাইন মূল্য থাকবেই। আকাশ, ইউ গট ইউর অ্যান্সার। আমাদের সাথে আরেকজন কোয়েশ্চেন করতে এসেছে রাজীব ভাইয়া, সুমাইয়া কবির। সুমাইয়া কবিরকে আমি এখন ইনভাইট করছি। হ্যালো সুমাইয়া। হ্যালো সুমাইয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো? জি ভালো। আচ্ছা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমরা অনেক সময় সিভিতে দেখা যায় মেনশন করি যে আমাদের কি কি কোর্স করা আছে, আমরা কি কি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করেছি, এটা কি অ্যাকচুয়ালি সিভিতে মেনশন করা রিলেভেন্ট নাকি এটা অ্যাভয়েড করা যাবে? না, এটা খুবই রিলেভেন্ট। যদি ধরেন আমরা আপনাকে কি ধরনের কাজের জন্য জব সার্কুলারটা দেওয়া হয়েছে এবং আপনি কোন ধরনের কাজের জন্য পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। আর আজকালকার যুগে আমরা কিন্তু এই স্কিল ডেভেলপমেন্ট যেগুলো করি এগুলো কিন্তু আমাদের জব পারফরমেন্সের জন্য টুলস হিসেবে ব্যবহৃত হয়। সাপোজ আপনি একটা ডিজাইন সেকশনে কোনো একটা পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আর আপনি মনে করেন যে 3D কোনো একটা সফটওয়্যারের উপরে আপনি হয়তো স্কিল ডেভেলপ করেছেন, যেটা কিন্তু এখন 3D ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এই ধরনের 3D ডিজাইনার আমাদের খুবই দরকার। সো আপনি ফ্রেশার হলেও যদি আপনার সেই স্কিলটা থাকে, আপনি আর 20 জন ইন্টারভিউয়ের মধ্যে আপনি বলতে পারেন যে একদম 1 নম্বরে চলে আসলেন শুধুমাত্র আপনার এই বিশেষ স্কিলটার জন্য, ইরেসপেক্টিভ অফ ইউর মেনি আদার বলবো যে পোর্শনস আর ইস্যুস স্টেকস ইন দি সিভি। হয়তো অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক কিছু করেছে, বাট যখন আমি দেখবো যে হ্যাঁ আপনি ইউ মে নট বি দি টপ scorer, but you are very much, you have the software, you have the skill, you are very highly skilled on some of the 3D designing software, and আপনার পজিশনটাও ডিজাইন সেকশনের জন্য। সো আমি কিন্তু বুঝে গেলাম যে এই টুলসটা যদি আমি আপনাকে হায়ার করি, আমি আপনাকে ডে 1 থেকে আই ক্যান মেক ইউজ অফ ইউ। অ্যান্ড ইন business again, businessman who doesn't want to have someone who can really perform from the next day instead of investing months together for someone to build up. So your probability will be higher, no doubt. Skill you must mention. Thank you so much রাজীব ভাইয়া। So you got your answer সুমাইয়া। ভাইয়া আরেকজন আমাদেরকে কোয়েশ্চেন করতে এসেছে, তার নাম হচ্ছে আতকিয়া সাদিয়া। So hello আতকিয়া। হ্যালো ভাইয়া। হ্যালো। Can you hear me? Hello. Yes, we শুনতে can. পাচ্ছি আপনাকে, শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আচ্ছা ভাই, আমার 2টা কোশ্চেন ছিল। কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের এখন আমরা অনলাইনে অনেক ধরনের কোর্স করে থাকি, বিভিন্ন প্ল্যাটফর্ম যেটা আছে, যে জি। ইউডেমি বা কোর্সেরার যেসব প্ল্যাটফর্মগুলো আছে, এই কোর্সগুলো আমাদের সিভিতে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে? আমি বলবো যে শুধু যদি আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেই, এর আগেও আমি এই ব্যাপারে অল্প কিছু কথা বলেছি যে ইম্প্যাক্ট করে। 1 নম্বর হচ্ছে যে এটা ইম্প্যাক্ট করে, এবং কতটা ইম্প্যাক্ট করে ডিপেন্ড করবে হচ্ছে আপনি যে পজিশনটার জন্য অ্যাপ্লাই করেছেন সেই পজিশনটার সাথে আপনার এই অনলাইন কোর্সটা কত রিলেভেন্ট, তাহলে সেটার হ্যাঁ ইম্প্যাক্টটা আরো বেশি। রাজীব ভাইয়া আরো বললেন যে ওই অর্গানাইজেশনটা যেখান থেকে করা হয়েছে, কারা সার্টিফিকেশনটা দিয়েছে, সেটা কতটুকু শক্তিশালী প্রতিষ্ঠান, এই বিষয়গুলো ম্যাটার করবে। আর সেকেন্ড কোশ্চেনটা আতকিয়া। এন্ড সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল যে অ্যাজ এ ফ্রেশার আমার 2টা ইন্টার্নশিপ আছে। একটা হচ্ছে ভাই একটা অ্যাডভাইজিং এজেন্সি থেকে, আর একটা হচ্ছে এসিআই ফর্মুলেশনসে, যেটা আমি এখনো শেষ করতে পারিনি। তো এখন যদি এই যে সিচুয়েশন যেটা হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশন একটা চলছে, এক্ষেত্রে আমি যদি নিউ কোনো জবে অ্যাপ্লাই করি, আমার যদি যেটা কমপ্লিট হয়নি, বা সেক্ষেত্রে আমি যদি চাই বা সিভি থেকে আমি যদি কোনো কিছু বাদ দিয়ে দিতে চাই যে কোনো একটা, তো সেটা আমার জন্য কতটা ইম্প্যাক্ট করবে বা কিরকম হবে ব্যাপারটা? আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি 7 দিনও এসিআইতে ইন্টার্নশিপ করে থাকেন, তাহলে পরে সেটা আপনি অবশ্যই মেনশন করবেন যদি আপনার জবের সাথে রিলেভেন্ট হয়, এবং আপনি ওখানে পাশে রিমার্কসে লিখে দেবেন যে ডিউ টু COVID-19 প্যান্ডেমিক the internship could not be completed. এটা শুধু লিখে রাখলে হবে। একজন ইন্টারভিউয়ার অবশ্যই 7 দিনে আপনার
যে প্র্যাকটিক্যাল নলেজ আপনি অর্জন করেছেন এসএতে কাজ করতে গিয়ে, সে ব্যাপারে আপনি প্রশ্ন করবে, এবং আপনি যদি সে ব্যাপারে যথাযথভাবে উত্তর দিতে পারেন এবং আপনার নিজের অর্জিত জ্ঞানকে প্রকাশ করতে পারেন, সেটা যথেষ্ট ভাবেই বিবেচিত হবে ইন্টারভিউ বোর্ডে। সেটা ইনকমপ্লিট হওয়ার কারণে সেটাকে যে বাদ দিতে হবে এমন কোনো কারণ নেই, আপনি সেটাকে মেনশন করবেন, ওটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সো ভাইয়া আরো একজন চলে এসেছে আজকে, আমরা রেগুলার মানুষ পাচ্ছি। আসিফ আনসারি একটা প্রশ্ন করতে চাই, আমি আসিফকে নিয়ে আসছি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, হ্যালো আসিফ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি কেমন আছেন আসিফ? এটা আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল যে এমন অনেক সময় হয় যে হচ্ছে অনেকে বিএমএ বা বাফা থেকে ট্রেনিং শেষ করতে পারে না বিভিন্ন কারণে, দেখা যাচ্ছে মেডিকেল কোনো ইমার্জেন্সির জন্য হয়তো শেষ করতে পারে না, তারা এই জিনিসটাকে কিভাবে হচ্ছে সিভিতে ইনক্লুড করতে পারবে? হ্যাঁ, আপনি ধরেন কোন একটা খুব ভালো প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করাকালীন সময় কোনো কারণে মেডিকেল কারণে বোর্ড আউট হয়েছেন বা মেডিকেল কারণে সম্পন্ন করতে পারেন নাই, বা সেখানে দেখা যাচ্ছে যে 1 বছর বা 2 বছর ট্রেনিং এর মধ্যে আপনি হয়তো 6 মাস করেছেন বা 18 মাস করেছেন বা 1 বছর করেছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ট্রেনিং একাডেমি কিন্তু কিছু নির্দিষ্ট অবজেক্টিভ উদ্দেশ্য নিয়ে করেছেন, এবং এটা আপনি শেষ করতে পারেন নাই বলে যে আপনি কিছু ওখান থেকে নিয়ে আসতে পারেন নাই তা কিন্তু না। ওটা শেষ করতে না পারাটার মধ্যে দিয়েও আপনার অনেক কিছু শিক্ষা অর্জন হয়েছে, আর যে সময়টা আপনি সেখানে ছিলেন সেইখানে কোর্স কারিকুলামের মধ্যে দিয়েও আপনি অনেক কিছু শিখেছেন। তো সেটাকে অবশ্যই উল্লেখ করবেন, এবং ওইখানে পাশে আপনি মন্তব্যের কলামে লিখে দেবেন, রিমার্কস কলামে, যে ডিউ টু মেডিকেল গ্রাউন্ড দি ট্রেনিং কুড নট বি কমপ্লিটেড। এবং আপনাকে ইন্টারভিউয়ার অবশ্যই সেখানে কোশ্চেন করবে যে আপনার হয়তো মেডিকেল গ্রাউন্ডটা কি ছিল, এই 6 মাসে বা 8 মাসের মধ্যে আপনি কি কি জিনিস শিখেছেন সেখানে, এবং সেটার মধ্যে সে কিন্তু মানে সে অবশ্যই বুঝতে পারবে যে আপনি আর 5 জন ক্যান্ডিডেট থেকে আলাদা, এবং আপনি সেখানে অবশ্যই যে অর্জনটা হয়েছে সেই অর্জনটা সেই জবের ক্ষেত্রে যদি রিলেভেন্সি থাকে বা সেটার ব্যবহারিক ক্ষেত্রে যে আপনি প্রয়োগ করতে পারবেন, সেই জন্য আপনাকে অবশ্যই বিবেচনায় আপনাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ অনেক আপনাকে রাজীব ভাইয়া আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভাইয়া আপনি যদি শেষে কিছু বলতে চান সবার উদ্দেশ্যে ফাইনালি। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলার ক্ষেত্রে আমি আবারও প্রথমে জিনিসটা মেনশন করব, যেহেতু আমি বলবো যে আমাদের ইয়াং প্রফেশনাল, আমাদের আমি বলবো যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ফিউচার, এটা হচ্ছে যে আপনি আপনার সিভিটা লেখার ক্ষেত্রে আমি যে নীতিটা ফলো করি, আমার নিজের সিভিটা লেখার ক্ষেত্রেও সবসময় আমি আমার নিজের সিভিটা সবসময় আপডেট রাখি। আপনি সবসময় আপনার সিভিটা আপডেট রাখবেন, সবসময়, প্রতিদিন। আমি বলবো যে অ্যাটলিস্ট একবার করে নিজের সিভিটা পড়বেন এবং থট দিবেন যে whether it's okay or something can be added or polished, okay? আর দ্বিতীয় হচ্ছে যে সিভি লেখার ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা হবে keep it simple, সেটা ইনক্লুডিং দি রাইটিং দি সেন্টেন্স, দি ওয়ার্ডস, দি ফরম্যাট, সব কিছুতেই খুব সিম্পলিসিটিটাই হচ্ছে আপনার মেইন অবজেক্টিভ। 2 নম্বর হচ্ছে যে আপনার নিজেকে একদম আপনার নিজের অরিজিনালিটিটাকে এই জায়গায় তুলে ধরাটা, কোনো কিছু এক্সাজারেট করা দরকার নাই, বিকজ আপনার অরিজিনালি আপনি অনেক বেশি অসাধারণ, সেটাকে যদি আপনি সুন্দর করে বলতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, সেটাই কিন্তু আপনাকে উইন করাবে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলোকে শুরুতেই রাখা, সেটা হয়তো সিভি অনেক ধরনের টেমপ্লেট থাকে, আপনি ইন্টারনেটে বা অনলাইনে দেখতে পারেন, সহজ সরল যে টেমপ্লেটগুলো থাকে, এবং যেখানে শুরুতেই অনেক বেশি ইম্পর্টেন্ট তথ্যগুলোকে প্রথমেই ফোকাস করা হয়, সেই ধরনের তথ্যগুলোকে রাখবেন। অনেক বেশি ভাষা প্রয়োগ না করে অল্প ভাষায় জিনিসটাকে লিখবেন, কারণ আসলে সিভি রিভিউয়ার কিন্তু আপনার সব লিটারেচার ওখানে পড়বে না, সে শুধু আপনার হেডলাইনগুলো দেখবে, আপনাকে আসলে কোশ্চেন করবে ওই ব্যাপারে, যে আপনি সিভিতে সব লিখে দিয়েছেন মানে এটা না যে একজন ইন্টারভিউয়ার আপনার 100% সিভি পড়ে নিয়ে আপনার সব বুঝে থাকবে, সে আপনাকে এক্সপ্লোর করতে চাবে, আপনার নিজের মুখে বেশি শুনতে চাবে যে আপনি কিভাবে কি করেছেন। দেখিয়েছি যে অন অ্যান এভারেজ 6 সেকেন্ডস, মাত্র 6 সেকেন্ডস ব্যয় করা হয় একটা সিভি স্ক্রিন করার জন্য। এক্স্যাক্টলি 6 সেকেন্ডস। সো আপনি তাহলে বুঝতে পারছেন যে 6 সেকেন্ডে, 6 to 10 সেকেন্ডে একজন রিভিউয়ার আসলে কি দেখবে, সেটা দেখবে হচ্ছে যে জব স্পেসিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটার সাথে আপনার সিভির ফ্রন্ট পেজের ফার্স্ট কয়েকটা প্যারাগ্রাফের মধ্যে রিলেভেন্সি আছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট।
সেটা যেমন আপনার প্রথমে যদি এক্সপিরিয়েন্স হন তাহলে এক্সপিরিয়েন্সটা আসবে প্রথমেই, এক্সপিরিয়েন্স না হলে পরে আপনার এডুকেশনটা দেখবেন যে ওয়েদার ইফ আই হ্যাভ আস্কড ফর এ ফার্মাসিস্ট তাহলে পরে আপনার বি ফার্মে আপনার ডিগ্রি আছে কিনা, দ্যাট ইজ ওয়ান অফ দি ম্যাট্রিক, ইট রিকোয়ার্স অনলি 1 সেকেন্ড টু সি। তারপরে হয়তো ফার্দার আরো এরকম কয়েকটা ইভেন্ট জায়গা থাকবে, দেখে নিয়ে আপনার সিভিটাকে শর্টলিস্ট করে ফেলবে। আর হচ্ছে যে ইন্টারভিউ বা একটা ভালো সিভি লেখাটা যেরকম অনেক গুরুত্বপূর্ণ, আর হচ্ছে যে সেই সিভিটাকে সুন্দর মতো ভাবে ইন্টারভিউতে প্রেজেন্ট করতে পারাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পৃথিবীতে আমি বলবো যে আজকেও আমি একটা আর্টিকেল পড়ছিলাম ফোর্বস ম্যাগাজিন থেকে, সেই জায়গায় বলছিল যে আপনি কতটা জিনিয়াস বা কতটা ট্যালেন্টেড এটা সবসময়ই গুরুত্বপূর্ণ না যদি আপনার মধ্যে গ্রিট অ্যান্ড পারসুয়েশন যথেষ্ট পরিমাণে না থাকে। আর দেখা গিয়েছে যে অনেক বেশি ট্যালেন্টেড অ্যান্ড জিনিয়াসরাও কিন্তু যার মধ্যে অনেক বেশি পারসুয়েশন অ্যান্ড ডিটারমিনেশন অ্যান্ড গ্রিট কাজ করে তাদের কাছে প্রতিযোগিতায় হেরে যায়। সো নেভার লুজ ইউর কনফিডেন্স, নিজেকে বি ভেরি কনফিডেন্ট, রাইট এ ভেরি সিম্পল সিভি, এবং আপনাকে অবশ্যই ট্রেন্ড আপ হতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে এই সিভিটাকে আপনি কত সুন্দরভাবে যখন ইন্টারভিউতে যাবেন সেইখানে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারবেন। তো এটা অল্প কিছু অ্যাডভাইস, বাট এটা আপনি ফলো করতে পারলে এটা আপনাকে অনেক বেশি প্রতিদান দেবে। অসংখ্য ধন্যবাদ রাজীব ভাইয়া, এই প্রত্যেকটা পয়েন্টই আসলে খুবই গুরুত্বপূর্ণ যেগুলি আপনি আলোচনা করলেন, শুরু থেকেই যে রেজিলিয়েন্ট হওয়ার কথা থেকে তারপরে পরবর্তীতে আপনি সাজেশন গুলো প্রোভাইড করলেন, তারপরে আপনার কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করলেন, আর শেষে বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ যে পারসুয়েশন, ডিটারমিনেশন অ্যান্ড গ্রিট। সো অনেকেই যারা এই সিজিপিএ নিয়ে কোয়েশ্চেন করছে বা আমি কোন স্কিল দেখাবো কোন স্কিল দেখাবো না, অনেক কনফিউশন, সবকিছু ভেদ করে সিভিটাকে সিম্পল করে রাখা এবং নিজের মধ্যে পারসুয়েশন, ডিটারমিনেশন এন্ড গ্রিট এই জিনিসগুলো ধরে রাখা, কনফিডেন্সটা ধরে রাখলেই আমরা ক্যারিয়ারে শাইন করতে পারবো। সো ভাইয়ার কাছ থেকে এই পয়েন্টগুলো আমরা নিচ্ছি, আজকে অনেক কিছু শিখতে পারলাম রাজীব ভাইয়ের কাছ থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া, আশা করি সামনেও একদিন আমাদের সৌভাগ্য হবে আপনাকে আনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হবে। জি ভাইয়া, ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ ভাইয়া। হঠাৎ করে আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আবার কথা হবে। জি, ভালো থাকবেন। সো গাইস, দ্যাট ওয়াজ রাজীব ভাইয়া। উনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ব্রিফ করলেন, আমাদের প্রশ্নগুলোর উত্তর দিলেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে, আমাদের হাতে আর বেশি সময় নেই, 8 মিনিট সময় আছে, তারপর আমাদের এই সেশনটি শেষ হয়ে যাবে। সো এর মধ্যে যদি প্রশ্ন আসে, আই উড লাভ টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন। এবং আমরা সামনে যে জিনিসগুলো দেখবো এগুলিও ভাইয়া যা বলে গেছেন সেটাকেই ওভারঅল কভার করবেন। উনি যেহেতু এত অভিজ্ঞ একজন মানুষ, ওনার অভিজ্ঞতার আলোকে বেশ কিছু বিষয়কে উনি টাচ করেই গিয়েছেন। সো আমি স্লাইডের বিষয়গুলো দেখিয়ে যাচ্ছি যে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা, আমাদের স্কিলস, আমাদের সিজিপিএ, আমাদের অ্যাচিভমেন্ট সবকিছু মিলিয়ে আমাদের সামারিটা যাতে থাকে, অর্থাৎ প্রথম কয়েক সেকেন্ডেই যাতে আমি যে চাকরিটার জন্য একজন মানুষকে খুঁজছি সেটা আমি বুঝতে পারি। সো সিভির শুরুর দিকে কি থাকছে সেটাকে আমরা অনেক ভ্যালু দিব। এবং আমরা নিশ্চয়ই পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড, আমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা আমি অন করে নিচ্ছি। হ্যাঁ, সো এখানে আমরা দেখছিলাম যে সামারিটা আমাদেরকে দিতে হবে যাতে সহজে বোঝা যায়। ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে বলছে, ক্যারিয়ার অবজেক্টিভের ক্ষেত্রে আমরা আগেও বললাম যে যেই চাকরিতে অ্যাপ্লিকেশন করছি সেই চাকরির সাথে গুছিয়ে লিখলে ভালো, এবং অনেক বেশি কথা লেখার দরকার নেই, ক্লিশে ওয়ার্ড গুলোকে লেখার প্রয়োজন নেই। আমি প্যাশনেট, হার্ড ওয়ার্কিং, এগুলোর বদলে এমন ভাবে লেখা উচিত যে আমি আপনার কোম্পানিতে এভাবে ভ্যালু অ্যাড করতে চাই এবং আমার ক্যারিয়ারে আমি এই দিকে নিজেকে দেখি। সো অনেক সময় এখানে অনেকে আছে যারা আমরা একটু বানিয়ে কথা বলি বা আমরা হয়তো নিজের যেদিকে প্যাশন নেই সেদিকে বলছি। সো একটু আগে ডিসকাশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, ভাইয়াও বলছিলেন যে বিষয়গুলো কিন্তু আবার পরবর্তীতে ইন্টারভিউতে দেখা হবে। তো সিভিতে যা লিখছি সেটাকে পরে আমার ইন্টারভিউতে প্রমাণ দিতে হবে যে আসলে আমি এই বিষয় সম্পর্কে জানি। সো এই কারণে আমরা লেখার ব্যাপারে একটু বুঝে লিখবো এবং ক্যারিয়ার অবজেক্টিভটাকে মিলিয়ে লিখবো। একই সাথে আমরা মিথ্যা বলবো না বা এক্সাজারেটেড কিছু বলবো না, বললে অভিজ্ঞ এইচআর পার্সনরা কিন্তু বুঝে যাবেন। তারপরে আমরা দেখছি যে পুয়ার সিভির যে বৈশিষ্ট্যগুলো, সো এগুলো অলরেডি আমাদের কথায় চলে এসেছে, আমি আর এটা রিপিট করছি না। প্রশ্ন এসেছিল যে কি কি জিনিস সিভিতে করা যাবে না। প্রথমে আমি বলবো যে বড় ধরনের কোনো মিথ্যা কথা বলা যাবে না, এবং
আমি নিজের ক্ষেত্রে বলতে পারি যে একটা চাকরিতে একবার অ্যাপ্লাই করার জন্য আমি ভাবলাম যে একটা সার্টিফিকেট থাকলে ভালো। তো আমি একটা কোর্সের মাঝামাঝি সময় ছিলাম, সো আমি সিভিটা পাঠানোর সময় সার্টিফিকেটের নামটা লিখে পাঠিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সেদিন রাতেই আমি সার্টিফিকেশনটা কমপ্লিট করি এবং পরবর্তীতে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করা হয় এবং আমি প্রেজেন্ট করতে পারি। সো এই কারণে বিষয়টাকে খেয়াল করতে হবে যে আমরা যাতে মিথ্যা কথা না বলি। হয়তো মাঝে মাঝে সিচুয়েশন বুঝে আমাদেরকে কিছু কথা এক্সপেকটেশন অনুযায়ী লিখে দিতে হয়, বাট সেখানে যাতে কোনো মিথ্যা না থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে বাবা মার নামের বিষয়টা আমি বললাম যে পার্সোনাল ইনফরমেশনের এখানে তেমন জায়গা নেই, ব্লাড গ্রুপের বিষয়ে আমার এখন জানার দরকার নেই। সো এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব। কভার লেটার দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কভার লেটার সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে, আমি কভার লেটারের ব্যাপারে বলবো। এবং দিদারুল আলম ফয়সাল, হ্যাঁ দিদার একটা ভালো কোয়েশ্চেন করেছে, ইজ ইট ম্যান্ডেটরি টু সেন্ড কভার লেটার উইথ সিভি? এটা ডিপেন্ড করে, কিন্তু আমরা আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমরা যখন কভার লেটার সহ সিভি পাই আমরা অনেক খুশি হই। খুশি হওয়ার কারণটা হচ্ছে যে অনেকেই যখন সিভি লেখে তাদের মাথা ঠিক থাকে না, এটা আমরা দেখেছি। অনেক সময় সিভিতে কোনো বডি থাকে না, সিভিটা তো ইমেইলের মাধ্যমে দেয়া হয়, কিছু কোম্পানি হয়তো তাদের সফটওয়্যারের মাধ্যমে নিচ্ছে, বাট বেশিরভাগ মানুষই একটা ইমেল পাঠাচ্ছে। সো তারা একটা পিডিএফ কে ফরওয়ার্ড করে দেয় যেখানে কোনো ধরনের স্যালুটেশন নেই, ডিয়ার স্যার আমি এই কাজের জন্য অ্যাপ্লাই করছি, এই বিষয়গুলো আমার সিভিতে আমি রাখছি, বা আমি আপনাদের এই কাজটা করতে চাই, কিচ্ছু নাই। সো যখন এদের সাথে আমরা কম্পেয়ার করি ওই সিভি গুলা যেগুলো কভার লেটার সহ আসছে, তখন আমরা ওই সিভি গুলোকে অবশ্যই ন্যাচারালি বেশি ভ্যালু দেই, কারণ এই মানুষটার মধ্যে একটা ইচ্ছা আছে। এবং যদি কভার লেটারে আমার কোম্পানির নাম লেখা থাকে তাহলে এটা আরো ভ্যালুয়েবল। সো আমার কোম্পানি যেহেতু ছোট একটা স্টার্ট আপ, তাই আমাদের এটা অনেক ভালো লাগে। বড় কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটাই একটা নেসেসিটি, যে তুমি স্কোয়ারের মতো একটা কোম্পানিতে কাজ করতে চাও, জিপির মতো একটা কোম্পানিতে কাজ করতে চাও, তোমার মধ্যে একটা কভার লেটার লেখার মতো সময় নাই, তাহলে তুমি কিভাবে পারবে? তুমি যদি এতটুকু প্রোঅ্যাক্টিভ না হও তাহলে আমার মতো বড় কোম্পানিতে এসে এত রেসপন্সিবিলিটি, হাউ উইল ইউ ডু ইট? সো you must be confident, be determined, but you also need to write a cover letter. আমি বলবো যে কোনো কাজেই, যে কোনো চাকরির সিভি বা অ্যাপ্লিকেশনে কভার লেটার দিলে it will make you stand out from the others, বিশেষ করে যেখানে অনেকজন বডি লিখতেই ভুলে যাচ্ছে। এবং আরেকটা বিষয়ে দেখতে পাচ্ছি আমরা স্যালারি মেনশন করা, খুব রেয়ারলি এটা হয়, তারপরও হয়ে থাকে। সিভিতে স্যালারি মেনশন করার কোনো দরকার নেই, সিভিতে এই নেগোসিয়েশনটা হয় না, এটা সরাসরি হয়। আমরা স্যালারি নেগোসিয়েশন সম্পর্কে আরেকদিন জানতে পারবো, সেদিনের জন্য পুরো ডেডিকেট করা কন্টেন্ট আছে এরকম 1 ঘন্টার। এবং অনেক সময় আমাদের কাজে গ্যাপ হয় অথবা পড়াশোনায় স্টাডি ব্রেক হয়, এই গ্যাপগুলোকে সিভিতে এক্সপ্লেইন করার দরকার নেই, যথেষ্ট পরিমাণে লাইন লিখে এটাকে অনেক বড় করার প্রয়োজন নেই। যেরকম আমরা দেখলাম যে একটা ইন্টার্নশিপ শুরু করেছিলাম, মাঝপথে হয়তো শেষ হয়ে গেছে, সেটা আমি বলতে পারি যে প্যান্ডেমিকের জন্য হয়নি, বাট আমার এক্সপিরিয়েন্সে এটা ছিল। বাট যখন আমি বলছি যে আমার নিউমোনিয়া হয়েছিল তাই আমি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত পড়তে পারি নাই, তারপরে আমি শেষ করলাম, এই কথাগুলো আমাদের না বললেও চলছে। সো ওয়ার্ক হিস্ট্রির ক্ষেত্রে আমি মাঝখানে এটার কারণে 3 বছর ছিলাম না বা ওই রকম সমস্যা হয়েছে, এই বিষয়গুলো না বললেও চলে। সো কভার লেটারে কি থাকতে হবে এবং কভার লেটার কি, যারা প্রশ্ন করছো, ওয়েল ইউ নো দ্যাট উই হ্যাভ প্ল্যান্ড ইট। সো আমরা এখন কভার লেটার সম্পর্কে শেষে কিছুক্ষণ জানবো, আমাদের সেশনের টাইমও প্রায় শেষ, আর 2 মিনিট বাকি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিমটাতে যে যখন কভার লেটার সহ সিভি আসে তখন কেমন হয়। সো ইটস সল্টওয়্যার মতোই আমাদের সিভিতে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আমরা অ্যাড করতে পারি। কভার লেটার হচ্ছে একটা সিঙ্গেল পেজ লেটার, যেটা আমরা একটা ওয়ার্ড ফাইলে লিখবো, লিখে সেটা পিডিএফ আকারে আমাদের জব অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দিব। এবং এখানে কি কি থাকবে এবং কখন দিব, যদি চাওয়া হয় তাহলে তো লিখতেই হবে, আর যদি জবটা পাওয়ার ইচ্ছা থাকে অন্যদের চাইতে বেশি, তাহলে কভার লেটারটা দেয়াটা অবশ্যই দরকার। এবং কাউসার জিজ্ঞাসা করছে যে কভার লেটারটা কি কম্পোজ করে মেইলে লিখে দিব নাকি আলাদা করে পিডিএফ ডকুমেন্টে লিখে দিব? দ্যাট ইজ আ চয়েস অ্যাকচুয়ালি। কভার লেটার অনেক বড় হয়ে যায়, সে কারণে ইমেইলে লিখলে ইমেইলটাও অনেক বড় হয়ে যেতে পারে। ইমেইলে স্যালুটেশন, দিস ইজ মাই সিভি এন্ড আই হ্যাভ অলসো অ্যাটাচড আ কভার লেটার দিয়ে কভার লেটারে আলাদাভাবে ফরম্যাটিং করে দিলে সবচেয়ে ভালো হবে। আদারওয়াইজ ইমেইলটা অনেক বড় হতে পারে, কারণ দেখতে পাচ্ছি কভার লেটারে কি কি থাকে। আমি যদি সবাই একটু সময় দেয় তাহলে আমি একটু সময় নিয়ে বুঝাবো, কারণ আমাদের টাইম আসলে শেষ। আবার গতদিনে আমাদের ফিডব্যাক ফর্মে তোমরা অনেকে লিখেছো, আপনারাও লিখেছেন যে একটু ফাস্ট হয়ে যাচ্ছে। সো এই কারণে আমি চাই না যে খুব ফাস্ট যেতে, আবার আমি যদি স্লো যাই একটু টাইম বেশি যাবে। সো আমি কি 5 থেকে 10 মিনিট বেশি পেতে পারি সেশনটা শেষ করার জন্য? ইফ ইউ ওয়ান্ট দেন আই উইল কন্টিনিউ,
আদারওয়াইজ আমি একটু ঝড়ের বেগে চলে যাব। সো এটা আমি সবার কাছে একটু শুনতে চাই, আর বাকিদের প্রশ্নগুলো আমি এই ফাঁকে পড়ছি, আমি উত্তর দেখব, উত্তর দেখে আমরা ডিসাইড করবো যে 5 মিনিট এক্সট্রা আমরা করব কিনা, 5 থেকে 10 মিনিট, তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি সময় নিয়ে ধীরে সুস্থে বোঝাতে পারি। So should a CA student CV can be like this? Good example, একটা আচ্ছা কভার লেটার ওয়ার্ডে দিব নাকি জাস্ট লিখে দিব? ওয়ার্ডে লিখে পিডিএফ করে দিতে হবে। এটা আরেকটা প্র্যাকটিস, আমরা যখন কোথাও ফাইল পাঠাবো পিডিএফ পাঠাবো, এডিটেবল কোনো ডকুমেন্ট পাঠাবো না। দুটা কারণ, একটা হচ্ছে এটা আনপ্রফেশনাল, আরেকটা কারণ হচ্ছে এটা কিন্তু নিজের প্রাইভেসির একটা রিস্ক। কারণ যে কেউ চাইলে ওই সিভিটা নিয়ে পরবর্তীতে জিপিএ 5 এর জায়গায় জিপিএ 4 করে দিতে পারে, পরবর্তীতে ওই সিভিটা নিয়ে অন্য কোনো ফ্রডিং বা ফ্রডুলেন্ট কোনো কাজকর্ম হতে পারে, কেউ ঠকায়া দিতে পারে, কেউ হয়তো ওইটাকে মিসইউজ করতে পারে। এই কারণে পিডিএফ করে দেওয়াটা বেস্ট অ্যাপ্রোচ, and this is what you need to follow. তারপর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই একটু সময় দিয়েছে আমাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা কভার লেটারটা বলি। প্রথমে কভার লেটারে ডিয়ার স্যার আমরা যেই অ্যাপ্লিকেশনে ফরম্যাট জানি সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়েই আমরা শুরু করব। তারপরে প্রথমে নিজের ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দিব, তারপর কোন জবটাতে অ্যাপ্লাই করা হচ্ছে স্পেসিফিক, যে আমি আপনার অর্গানাইজেশনের এই জবটাতে অ্যাপ্লাই করছি, এবং এটার পরে নিজের যে স্কিলস এবং এক্সপিরিয়েন্স এগুলোকে বলতে হবে যে আমি কেন নিজেকে যোগ্য মনে করি। সো আপনার এই জবটাতে আমি অ্যাপ্লাই করছি বলার পরে এটার জন্য আমি কেপেবল, কারণ আমার ইউনিভার্সিটি লাইফে অথবা আমার কারেন্ট যে জবটাতে আমি আছি সেখানে আমি এই দায়িত্বগুলো পালন করে এসেছি। আমার পড়াশোনা এই বিষয়ে পড়াশোনা করার সময় আমি এই জিনিসগুলো জানতে পেরেছি যেগুলো আপনার কোম্পানির ওই পোস্টে আমি জানি কাজে লাগবে। সো এভাবে লিখতে হবে এবং জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে দিতে হবে যাতে করে যিনি পড়ছেন তার পড়ার প্রতি আগ্রহ হয়, তার যাতে কভার লেটারটা পড়তে গিয়ে কোনো ধরনের বোরডম তৈরি না হয়। সো কভার লেটারের কথা আমরা বলছি, এবং শেষে একটা কল টু অ্যাকশন, যে আমাকে যদি আপনার ফার্দার আরো কোনো কোয়েরি থাকে তাহলে আপনি আমাকে জানাতে পারেন, অথবা ইন্টারভিউর জন্য যদি আসতে হয় কোথায় কবে আসতে হবে আমাকে রিচ আউট করলে আই উড বি হ্যাপি। সো লাস্টে একটা কল টু অ্যাকশন, যে আমাকে তাহলে জানিয়েন যে নেক্সট স্টেপটা কি হবে বা নেক্সট আমি কি করব। সো এভাবে লিখে আমরা আমাদের কভার লেটারটা শেষ করতে পারি। আমি দুটো স্যাম্পল দেখাই, স্যাম্পল এ, স্যাম্পল বি। স্যাম্পল এ এবং স্যাম্পল বি তে আমরা দেখতে পাচ্ছি কোনটা সুন্দর। সো কভার লেটার কি সিভির সাথে অ্যাড করব কিনা জিজ্ঞেস করছে রিবেল। অবশ্যই কভার লেটার সিভির সাথে অ্যাড করতে বলছি। একটা পিডিএফ সিভি থাকবে, একটা পিডিএফ কভার লেটার থাকবে, এবং একটা ইমেইলে বডি লিখতে হবে, সাবজেক্ট লাইন লিখতে হবে। এগুলো না লিখলে কিন্তু ট্রাস্ট মি, আমি যখন প্রথম আমার কোম্পানি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স ছিল অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি যখন নিজে সিইও হিসেবে দায়িত্ব পালন করতে আসলাম, এইচআর এর এই কাজগুলো আমাকে করতে হলো। সো এতগুলো সিভি যখন পেলাম, আরে খুশি মামা, 30টা সিভি আসবে ভাবছিলাম, 300 সিভি চলে আসলো। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। পরে যখন দেখতে গেলাম, আল্লাহ হোয়াট এ নাইটমেয়ার, 100-র উপর সিভি আমরা দেখে বাদ দিই। সো এখন এমন অবস্থা যে প্রথমেই দেখি যে কোন সিভি গুলাতে ঠিক মতো লেখাই হয়নি, ওরা আগেই আমরা চিন্তা করি যে না, এ মনে হয় না পারে কিছু, কারণ সে ডিয়ার স্যার বা এই ধরনের মেসেজই দেয়নি। সো আমরা যখন কভার লেটার লিখছি, কভার লেটারটা এমন ভাবে লিখবো যাতে করে এটা দেখে দেখতে সুন্দর হয়, গোছানো হয়, এবং এভাবে প্যারাগ্রাফ করে করে বুঝিয়ে দেওয়া হয় যে আমি এইভাবে আপনার কাছে ইনফরমেশন গুলো দিচ্ছি এবং এই জিনিসটা আপনার কাছে চাচ্ছি। সো এর আরেকটা বিষয় হয় যে কভার লেটার অনেক সময় আমরা বানিয়ে রাখি। হ্যাঁ, এখন প্রত্যেকবার একটা কোম্পানিতে দেওয়ার জন্য আবার ওই কোম্পানির নাম লিখবো, আবার আমি যেহেতু বলছি যে সোহান ভাইয়া বলছেন যে পিডিএফ বানায় দিতে হবে, তাহলে পিডিএফ বানালে তো ওই পিডিএফ আবার এডিট করা যাবে না, আবার নতুন করে এডিট করতে হবে। এই ঝামেলায় অনেক সময় আমরা পাই যে আরেক কোম্পানির জন্য লেখা কভার লেটার আমাদের কাছে চলে আসে। এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। সো এই জায়গাতে বি ভেরি 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 কেয়ারফুল। আমরা আমাদের সিভিটা যেমন এরর ফ্রি রাখতে চাই, তেমনি কভার লেটারেও কোনো জায়গাতে যাতে যে কোম্পানিতে অ্যাপ্লাই করছি সেখানে ভুল না হয়, সেখানে সবাইকেই খেয়াল রাখতে হবে। এবং দুটা ওয়েবসাইটের আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, novoresume.com এবং canva.com। এই জায়গাতে গ্রাফিক্যাল বা গুড লুকিং সিভি পাওয়া যায়, সেগুলো টেমপ্লেট নিয়ে আমরা নিজেরা কাজ করে এক্সপোর্ট করে ইউজ করতে পারবো। তবে আমি একটু আগে যে আমাদের সাথে রাজীব ভাইয়া ছিলেন, রাজীব ভাইয়ের কথার সূত্র ধরেই বলবো যে আগে কোম্পানিটার ব্যাপারে একটু বুঝে নিতে হবে। সব কোম্পানি এ ধরনের গ্রাফিক্যাল সিভি কে অ্যাপ্রিসিয়েট করবে না। আমার নিজেরও সিভির কয়েকটা ভার্সন ছিল, এই মুহূর্তে আর আমার সিভি লাগছে না, তারপরও সেটা আপডেট করা আছে। যে বিষয়টা বলছিলাম যে কয়েকটা ভার্সন থাকলে, একটা ফর্মাল ভার্সন, একটা হচ্ছে আবার একটু গ্রাফিক্যাল ভার্সন, সেটা হয়তো মার্কেটিং রিলেটেড জবে কিংবা
গ্রাফিক ডিজাইনার রিলেটেড যদি জব থাকে তখন ওটা একটু বেশি অ্যাপিলিং হয়। সো যত সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড হওয়া যায় ফরম্যাটটা তত ভালো। অনেক আইকন টাইকন দিয়ে অনেক সময় নষ্ট করে দেয়ার চাইতে ওইখানে বেশি ফোকাস দিলে ভালো হবে। আমি বলছি না যে আইকন দেয়া যাবে না, বাট দেওয়ার ক্ষেত্রে একটু স্পেয়ারিং ওয়েতে দিতে হবে। এবং আমরা কভার লেটারের একটা স্যাম্পলও রেডি করেছি, আমরা সেই স্যাম্পলটা শীঘ্রই দিয়ে দিব। বাই দ্য ওয়ে, সবাই কিন্তু ইমেইল পেয়ে যাওয়ার কথা। আমরা আমাদের সেশনের একদম শেষে চলে এসেছি। সো এখন আমি অ্যানাউন্সমেন্টের বিষয়টা বলবো যে আমরা ইমেইল এবার সবাইকে পাঠিয়ে দিয়েছি। 100 জনের মতো মানুষের কোথাও না কোথাও ভুল আছে, তারা পায়নি। সো আমরা একটা গুগল ফর্ম শেয়ার করব, ওখানে আমরা যারা এখনো ইমেইল পাইনি তারা নিজেদের ইমেইল আইডিটা সাবমিট করব এবং তারপরে আমরা নিশ্চয়ই তা বাকিদেরকেও দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে ইমেইলটা অনেকের ক্ষেত্রে স্প্যাম সেকশনে চলে যেতে পারে, যেহেতু এটা একটা কোম্পানি মেইল থেকে, ওয়েব মেইল থেকে দেয়া, তখন জিমেইল অনেক সময় স্প্যাম হিসেবে স্প্যামে রাখতে পারে। সো চেক ইওর স্প্যাম সেকশন। এবং এখন আমরা লার্নার্স জার্নালটা বের করে ফেলবো এবং এখন লিখবো আজকের দিনের কোন সেশন গুলো, কোন লেসন গুলো আজকের সেশন থেকে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। সো আলী আহমেদ নাফি বলছে, is there any BBA major which is being better valued than other majors in the current job market, and how much value in management studies have? আলী আহমেদ নাফি, ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরাও অনেক সময় ভাবতাম। তো এই একটা জায়গাতে আমি বলবো যে আমরা যখন চিন্তা করি একটা জবের ক্ষেত্রে, আমরা এমন কাউকে চাইছি যে যোগ্য। সো ইটস কাইন্ড অফ কমপ্লিকেটেড টু সে যে হ্যাঁ এই ধরনের চাকরির ডিমান্ডটা বিবিএ স্টুডেন্টদের জন্য অনেক বেশি, এবং একই সাথে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ কতটুকু স্যালারি পাচ্ছে। যেমন ফিন্যান্সের যে জবগুলো, জেনারেলি ওখানে প্রমোশন যত পাওয়া হয় আরো বেশি স্যালারি পাওয়া যায়। সেক্ষেত্রে মার্কেটিং মেজর যারা, তাদের জন্য স্যালারি ইনিশিয়ালটা হয়তো অতটা থাকে না, বিশেষ করে যদি অ্যাডভার্টাইজিং এজেন্সির দিকে কাজ করা হয়। আবার আরেক ক্ষেত্রে হচ্ছে যারা আমাদের একদম এজেন্সির সাথে কাজ করছে তাদের জন্যও একই রকম। আরেকটা প্রশ্ন হচ্ছে এইচআর এর ক্ষেত্রে ডিমান্ড থাকে, তবে সবচেয়ে বেশি স্যালারি কোন দিকে পাওয়া যায় সেটার উত্তর আসলে ফিনান্সিয়াল সেক্টরের দিকে, অ্যাকাউন্টিং এর দিকেও দেয়ার ইজ এ গুড স্যালারি শুরু থেকেই। তবে মার্কেটিং এর দিক থেকে যখন আমরা রেগুলার প্রমোশন পাবো তখন একটা পর্যায়ে গিয়ে ভালো সুযোগ পাওয়া যায়। অনেকে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চান বা করছেন বা করতে চাও তোমরা। সো ডেভেলপমেন্ট সেক্টরেও ভালো কোম্পানিগুলোতে ভালো সুযোগ আছে, সেখানেও আমাদের জন্য অপরচুনিটি আছে। কারেন্ট মার্কেট যেটা করোনা ক্রাইসিসের কারণে যেটা চলছে, এখন রিক্রুটমেন্ট জিনিসটাই প্রায় বন্ধ, এবং ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা বাড়বে যেহেতু ই কমার্স বাড়ছে, যেহেতু আমরা সবাই এখন অনলাইনে অনেক সময় স্পেন্ড করি। সো অনলাইন ওয়ার্ল্ড কিভাবে কাজ করে এটা ভালোভাবে বুঝে রাখাটা অবশ্যই একটা ওয়াইজ ডিসিশন হবে। ইভেন ইফ ইউ আর ইন এইচআর, একটু যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে ফেসবুক কিভাবে কাজ করে, ইউটিউব কিভাবে কাজ করে, পেজ কিভাবে মেনটেন করে, এটা হেল্প করবে। সো ম্যানেজমেন্ট স্টাডিজ এর ক্ষেত্রে আবারও আমি বলবো যে যে কেউ যদি একটা বিষয়ে অনেক এক্সপার্ট হয়, অনেক দক্ষ হয়, তার জন্য চাকরি আছেই। অনেক প্যানিক করার দরকার নেই, নিজের স্কিলটাকে আমরা গ্রো করি, সুযোগ থাকবে। সিভি আর রেজিউমের ব্যাপারে প্রশ্ন উঠছে, সিভি আর রেজিউমের পার্থক্য কি? সো রেজিউমেটা হচ্ছে একটা স্পেসিফিক জবকে চিন্তা করে বেশ ইলাবোরেটলি লেখা, এবং সিভিটা হচ্ছে একটা ফরম্যাট করা রাইট আপ। সো আমরা সিভি নিয়েই কাজ করছি, রেজিউমেটা একটু স্পেশালাইজড, একটু সময় নিয়ে লিখতে হয় এবং নিজের এবিলিটি গুলোকে একটু এক্সপ্লেন করার সুযোগ থাকে। সো বাংলাদেশের কনটেক্সটে খুব বেশি কোম্পানি এরকম রেজিউমে চায় না, এটা বিদেশে বেশি প্রযোজ্য। আমাদের দেশের ক্ষেত্রে আমরা যে ফরম্যাট গুলো দেখালাম, এ ধরনের ফরম্যাট গুলোই গুড এনাফ ফর ইউর ইয়াং প্রফেশনাল স্টেজ। অ্যান্ড ওয়েন ইউ জয়েন আ জব, ওই ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষদের থেকে যখন তাদের সিভি গুলো দেখার সুযোগ হবে, ইউল গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে আচ্ছা এভাবে সিভি গুলো হয়। তো যখন আমি সাপোজ আমি ডেইলি স্টারে যখন কাজ করতাম, তখন আমার কলিগের সিভি, আমার বসের সিভি, আমাদের যে ইন্টার্ন হিসেবে জয়েন করছে তাদের সিভি, এগুলো দেখার সুযোগ হয়েছে। দেন ইউ গেট আ বেটার আন্ডারস্ট্যান্ডিং যে আচ্ছা আমাদের ইন্ডাস্ট্রিটাতে তাহলে এভাবে মানুষজন সিভি লেখে। সো দ্যাটস ফর দ্যাট পার্ট। সো আপাতত ইয়াং প্রফেশনাল হিসেবে এভাবে লিখলেই হচ্ছে। যারা ইমেল পাইনি, এখনো পাইনি তো পাইনি, আগে আমরা একটু স্প্যাম সেকশনটা চেক করি। যদি স্প্যাম সেকশনে না থাকে, আমরা অবশ্যই গুগল ফর্ম তো সাবমিট করবই, সেখানে ইনপুট ইউর ইমেল আইডি। আমি এজন্য বলছি অনেকে কিন্তু তাড়াহুড়ায় .vom, gmail.com, gmail.com এরকম হয়ে গেছে। সো .com টাইপের অবস্থা, এবং আমাদের কাছে ইমেল গুলো বাউন্স ব্যাক করে যে এই ইমেলে ভুল আছে, এটা ভুল আছে। সো আমরা তো ভুলটা দেখে আবার ঠিক করে পাঠানোর মতো অবস্থায় নেই, বিকজ কোথায় কোন জায়গায় এরর, তখন প্রতিটা ইমেল আবার চেক করতে হবে। সো আমরা কারেক্ট ওয়েতে যারা পাইনি তারা দিয়ে দিব।
পেয়ে যাব, বাকিরা সবাই পেয়ে গেছি। সো এরপর একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা অপশনাল, যারা করতে চাই তারা নিজেদের একটা সিভি লিখে আমরা একটা গুগল ড্রাইভ এখানে দিয়ে দিব, লিংক দিয়ে দিব, ওখানে আপলোড করতে পারি। আমরা টাইম টু টাইম হয়তো হালকা সেখানে গো থ্রু করবো। আমি প্রমিস করতে পারছি না যে প্রতিটা সিভি স্ক্রিনিং করব, তবে আমাদের যে বেস্ট পারফর্মার হবে ওভারঅল যেই গ্রুপের দ্য গ্রুপ অফ পিপল হু উইল বি দ্য বেস্ট পারফর্মার্স, তাদের সিভি আমরা প্রত্যেককে একদম ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করে বুঝিয়ে দিব যে এভাবে এভাবে ঠিক করতে হবে। আমরা জানি যে 4টা লেভেল আছে আমাদের ওয়াইপিএস এর ইয়াং প্রফেশনাল স্মার্টিফিকেশনে। এই 4টা লেভেলেই যারা ভালো করবে তাদেরকে আমরা বেস্ট পারফর্মার গ্রুপ হিসেবে সিলেক্ট করব, তাদের জন্য আলাদা সার্টিফিকেশন থাকছে এবং তাদেরকে আমরা সিভি স্ক্রিনিং এও হেল্প করে দিচ্ছি। ফাইনালি রিক্যাপে আসি, আমরা সবাই লিখে নিতে পারি বা একটু আবার মেমোরাইজ করে নিতে পারি যে সিভিটা 1 পেজের হলে এই মুহূর্তে সবচাইতে ভালো, একটা ভিজুয়াল সিভি হলে খুব ভালো, যেহেতু 6 সেকেন্ডস এর মধ্যে বোঝা প্রয়োজন। তবে এখানে কোম্পানি স্পেসিফিক হলে সুবিধা, বিশেষ করে যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি ওখানে সিনিয়র কেউ আছে কিনা তার সাথে যোগাযোগ করে একটা ফরম্যাট দিয়ে দিতে পারলে ভালো। আর যদি বুঝি যে না এই কোম্পানিটা একটু ফর্মাল, তাহলে বেশি ভিজুয়ালের বদলে একটু ফর্মাল থাকলেই ভালো। সো একটু খাটতে হবে অবশ্যই, একটা চাকরিতেও সারা জীবনের শুরু, এবং আমরা শুরুতে পাসপোর্টের কথা বললাম। সো আমার সিভিটা যদি শুরুতে একটা এফেক্টিভ সিভি হয়ে যায় তাহলে আমার পরবর্তীতে বিভিন্ন জায়গায় যেতে সমস্যা হবে না। সো সিজিপি এটা ফার্স্ট জবের জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও অনেক গুরুত্বপূর্ণ, এগুলো ম্যাটার করে। এবং নিজের সিভিটার জন্য আমরা ফিডব্যাক নিতে পারি অন্যদের কাছ থেকে। এরর প্রুফ করার জন্য আমরা অনেকেই আছি যে আমাদের ফ্রেন্ড আছে যে ইংলিশে ভালো, আমি হয়তো ইংলিশে ভালো না, সো আমি ওর কাছে গেলাম, ওকে দেখালাম যে দোস্ত দেখ তো বানানে কোনো ভুল আছে কিনা। আমরা এই হেল্প গুলো নিতে পারি। আমরা সিনিয়র কোনো বড় ভাই হয়তো অলরেডি এইচআর হিসেবে কাজ করছেন, তাকে দেখিয়ে নিতে পারি যে ভাইয়া একটু আমার সিভিটা দেখে বলেন কোথাও ঠিক আছে কিনা। এভাবে আমরা একটা ফেভার কল করে ফেভারটা নিয়ে আমাদের সিভিটাকে ইমপ্রুভ করতে পারি। এবং ফাইনালি কভার লেটার আমাদের জব অ্যাপ্লিকেশনকে বেশ একটা হেল্প করবে। সো এই ছিল ওভারঅল আমাদের সিভি। সো আমি শেষে এটাই বলবো, সিভিটা ইজ এ পার্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। এরপর ফোকাস গ্রুপ ডিসকাশন থাকে, এরপরে ইন্টারভিউ থাকে। সো সবগুলোর জন্য প্রস্তুত হতে হলে এটা মনে রাখতে হবে যে রেজিলিয়েন্ট, এটা মনে রাখতে হবে যে আমাদের স্ট্রং থাকতে হবে, আমাদের কনফিডেন্ট থাকতে হবে, সেলফ এস্টিমটা হাই থাকতে হবে প্রথম থেকে, যে কারণে আমরা গ্রোথ মাইন্ডসেট দিয়ে শুরু করলাম। গ্রোথ মাইন্ডসেটটা যদি আমরা ধরে রাখি, প্রতিদিন 1% করে যদি আমরা ইমপ্রুভ করি, তাহলে বছর শেষে 67 গুণের চাইতে বেশি আমাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। সো প্রতিদিন যদি 1% করে করে এগিয়ে যাই, তাহলেও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, লক্ষ্যের চাইতে আরো অনেক সুন্দর জায়গায় যেতে পারবো। সো হাল ছেড়ে দিও না, কিপ ওয়ার্কিং হার্ড। এন্ড ফাইনালি এই ফানি মিমটা দিয়ে শেষ করব যে আমরা যদি সিভিতে উল্টা পাল্টা কিছু লিখি তাহলে কিন্তু এই মুরগিটার মতোই আমাদের অবস্থা হয়ে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউ আর পুটিং অন ইউর সিভি। এবং এটা বলে আজকের সেশন আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন আবার কথা হবে। যারা আজকের স্লাইড চাচ্ছ, আমরা এটার একটা বেসিক ফর্ম করে দেওয়ার কথা চিন্তা করছি। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। এবং সবাই ভালো থাকবো, সবাই নিরাপদে থাকবো। কাল আবার দেখা হচ্ছে। Until then, take care and stay safe. Bye.